লাস্ট দুটো ক্লাসে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস ইনিশিয়াল পার্টগুলো পড়েছি, ফাংশন, কমপ্লেক্স ফাংশন ডিফাইন করেছি, সেখান থেকে মাল্টিভ্যালুয়েট সিঙ্গল ভ্যালুড ফাংশন কাকে বলে সেখানে রুট বের করা বা আদার ছোটো ছোটো প্রবলেম আমরা করতে শিখেছি। সেগুলো এক্সামে 4 মার্কস অফ ম্যাক্সিমাম দেখবে 4 মার্কস মতো আসে সেখান থেকে, বাট সেটা ইনিশিয়াল কনসেপ্ট। এবার চলে যাব মানে কমপ্লেক্স অ্যানালাইসিসের মেন পার্টে চলে যাব। সেই মেন পার্ট পড়তে গিয়ে আমরা এখন প্রথমে স্টার্ট করব সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি জিনিসটা কি? এই সিঙ্গুলারিটি জিনিসটা তোমরা খানিকটা একবার নাম শুনেছো, কোথায়? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি বলে ভেরিয়েবল কোফিসিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে লেজেন্ডার পলিনোমিয়াল আমরা ইউজ পেয়েছি, ওগুলো পেয়েছি। সেখানে সিঙ্গুলারিটি জিনিসটা পড়েছো। সিঙ্গুলারিটি মানে হচ্ছে কোনো একটা ফাংশন যদি কোনো একটা পয়েন্টে ব্লো আউট করে যায়, তার মানে ইনফিনিটি হয়ে যায়, দ্যাট মিনস ভালোভাবে ভাষায় যদি বলি আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে সেই ফাংশনটা বলবে একটা সিঙ্গুলার পয়েন্ট। সে ফর এক্সাম্পল আমাদের এভাবে এক্স একটা ফাংশন যদি থাকে 1/1 x minus 1 x minus 1, এবার x এর ভ্যালু যদি 1 হয়, x এর ভ্যালু যদি আমরা +1 লিখি at x equal +1, at x equal to +1 পয়েন্টে -1 হবে না, দেখো কি বসালে কি হবে 1/0 মানে আনডিফাইন্ড হয়ে যাবে ফাংশনটা, দ্যাট ইজ ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটি মানে কিছু ইনফিনিটি হয়ে যাবে না, আনডিফাইন্ড, ম্যাথমেটিক্যাল আনডিফাইন্ড। কোনো একটা ফাংশন যদি কোনো একটা পয়েন্টে আনডিফাইন্ড হয়ে যায়, তাদের লিমিট কন্টিনিউটি কোনো কিছু এক্সিস্ট করবে না, তাহলে ফাংশনটাই ওই পয়েন্টে ব্লো আউট করে যাবে বলবো, বা আনডিফাইন্ড হয়ে যাবো। এই যে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে এটাকে ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে একটা কথা বলা হয়, একে বলা হয় সিঙ্গুলারিটি, একে বলা হয় এফ অফ এক্স হ্যাজ, এটা বোঝাচ্ছি প্রথমে কাকে বলে, হ্যাঁ সিঙ্গুলারিটি at x equal to +1। আমরা এইভাবে এক্সাম্পল নিয়ে বোঝালাম। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন রয়েছে, সেই ডেফিনেশন মানে বেশ কঠিন ডেফিনেশন, সেগুলো মুখস্থ করে লেখা তোমাদের দরকার নেই, আমাদের কনসেপ্টটা ইম্পর্টেন্ট বুঝতে হবে। আমাদের সিঙ্গুলারিটি কাকে বলে ডিফাইন করো, এটা এক্সামে কোশ্চেন আসবে না, বাট কনসেপ্টটা চাই। সিঙ্গুলারিটি বের করতে হবে, একটা ফাংশন দিয়ে দেবে, সেখানে সিঙ্গুলারিটি বের করতে হবে। সিঙ্গুলারিটি বের করার পর সেটা অ্যানালাইসিস করে অঙ্ক কষা বা আদার জায়গায় কাজে লাগাতে হবে, এগুলো আমাদের কোশ্চেন হবে। তাহলে সিঙ্গুলারিটি জিনিসটা আমরা প্রথমে বুঝতে পারলাম, এটাকে সিঙ্গুলারিটি বলে। আনডিফাইন হয়ে যাচ্ছে কোনো একটা পয়েন্টে, সেই ফাংশনটাকে সিঙ্গুলারিটি বলে। সরি, হতে পারে কোনো একটা ফাংশন একটা পয়েন্টে অনলি 1 পয়েন্টে আনডিফাইন হচ্ছে, কোনো একটা ফাংশন হতে পারে মোর দেন 1 পয়েন্টে। সে নেক্সট একটা ফাংশন কনসিডার করলাম g of x equal to 1/x minus 1 into x minus 5, x plus 5 এরকম লিখে দিলাম। তো দেখো x equal to 1 এটা আনডিফাইন হয়ে যাচ্ছে, x equal to -5 আনডিফাইন হয়, -5 এটা দুটো পয়েন্টে আনডিফাইন হচ্ছে, তাহলে দুটো পয়েন্টে ফাংশনটা সিঙ্গুলারিটি দেখাচ্ছে। ঠিক আছে, এবার এই সিঙ্গুলারিটি কিরকম সিঙ্গুলারিটি সেটা আমাদের জানতে হবে। টাইপ অফ সিঙ্গুলারিটি প্রথমে আমরা সেটা এক্সাম্পল নিয়ে স্টার্ট করবো, তারপর আমরা নাম শিখবো এসব করে, বাট আমরা প্রথমে কিছু এক্সাম্পল নিয়ে স্টার্ট করি, কিছু সিঙ্গুলারিটি জিনিস আমরা স্টার্ট করব। প্রথমে একটা ফাংশন আমরা ডিফাইন করব, হ্যাঁ এক্সাম্পল অফ সিঙ্গুলারিটি। উই আর স্টার্টিং উইথ এক্সাম্পল। এটা একটু কঠিন ব্যাপার রয়েছে, এক্সাম্পলস কটা স্টার্ট করি, 1/1 আমরা কটা স্টাডি করব, তারপর সেটা দেখবো, সেটা নেচারটা আমরা নিজেই ফিল করব, সেখান থেকে আমরা নিজেই নামকরণ করব যে এটা এই ধরনের সিঙ্গুলারিটি। বুঝতে পারলো ব্যাপারটা? আগে এই পাওয়া যায় না করে আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করি, ফাংশন যেগুলো ফাংশন আমরা পেয়ে যাই। আচ্ছা, এখানে আমরা এফ অফ এক্স লিখবো না, এখানে ফাংশন মানে এফ অফ জেড হবে। বুঝতে পারলে? এফ অফ জেড, জেড দিয়ে শেখা মানে হচ্ছে জেডটাকে রিয়েলও ভাবতে পারো, টোটাল ইমাজিনারি হতে পারে। জেড আমরা আগেও বলেছিলাম সবকিছু জেড দিয়ে লিখবো, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। যদি ওয়াইটা কখনো 0 হয় তাহলে রিয়াল হয়ে যাবে। তার মানে কমপ্লেক্স অ্যানালাইসিস পড়া মানে রিয়ালকে আমরা সেটার মধ্যে ইনক্লুড করে পড়তে পারি। এই জন্য কমপ্লেক্সটাকে আমরা এখানে পড়ছি জেনারেলাইজ জিনিস। তাহলে এখানে এফ অফ জেড, ফাংশন এফ অফ জেড লিখবো। আচ্ছা, একটা ফাংশন ধরো এফ অফ জেড ইকুয়াল টু সাইন অফ জেড বাই জেড, এই ফাংশন রয়েছে। দেখো তো প্রথমে দেখো এখানে জেড ইকুয়াল টু 0 বসালে 0/0 ফর্ম, 0/0 ফর্ম আনডিফাইন্ড ফর্ম, দ্যাট ইজ ওটা একটা সিঙ্গুলার পয়েন্ট। কারণ জেড ইকুয়াল টু 0 বসালে দেখো এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এটা আনডিফাইন্ড হলে মানে 0/0 ফর্ম, 0/0 ফর্ম ইজ এ আনডিফাইন্ড ফর্ম, বেসিক্যালি ম্যাথমেটিক্যালি সেটা ডিফাইন লিখতে পারি না, তাই এটা একটা সিঙ্গুলারিটি। বাট এই যে সিঙ্গুলারিটি আমরা ছোট থেকে জানি লিমিট এক্সিস্ট করে, এখানে লিমিট এক্সিস্ট করে সিঙ্গুলারিটিটা দেখানো যায় যে সিঙ্গুলারিটি রয়েছে, বাট সিঙ্গুলারিটিকে আমরা সহজেই রিমুভ করতে পারি। কেন? যে লিমিট নিয়ে নিই তাহলে রিমুভ করা যায়। তাহলে এটা আমরা দেখবো এই সিঙ্গুলারিটি, এটা একটা সিঙ্গুলারিটি। তাহলে এখানে লিখবো, এখানে এটার ফাংশনের করসপন্ডিং at z equal to 0 সিঙ্গুলারিটি ইজ দেয়ার, সিঙ্গুলারিটি রয়েছে। বাট টেকিং লিমিট কিছু অপারেশন করে দেখা যায়
টেকিং লিমিট লিখে z টেন্ডস টু 0 sin z বাই z ইকুয়াল টু 1 হয়। এটা ফর্মুলা দিয়ে হয় বা আমরা এল হসপিটাল রুল লাগাতে পারি, যে কোনো ভাবে দেখাতে পারি। এটা এইভাবে 1 হয় ভেরি ইজিলি। তাহলে দেখতে পেলাম এটা একটা সিঙ্গুলারিটি রয়েছে z ইকুয়াল টু 0 তে, বাট z ইকুয়াল টু 0 ছাড়া অন্য কোনো পয়েন্টে সিঙ্গুলারিটি নেই। বুঝতে পারলেন? z ইকুয়াল টু 0 ছাড়া অন্য কোনো পয়েন্টে সিঙ্গুলারিটি নেই, একটা পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে। তাহলে এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি বলবো, একটাই সিঙ্গুলারিটি। আইসোলেটেড নাম পরে আমরা শিখবো এগুলো। এইটা সিঙ্গুলারিটি রিমুভ করা যায় লিমিট নিয়ে, কিছু কায়দা করে রিমুভ করা যায়। ঠিক আছে, নেক্সট চলে আসবো নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে f অফ z, একটা এক্সাম্পল নিচ্ছি। f অফ z ইকুয়াল টু, ধরো ফর এক্সাম্পল হচ্ছে এরকম ভাবে একটা ফাংশন 1 বাই z মাইনাস 2 তার স্কোয়ার, এটা একটা ফাংশন রয়েছে। এটাও দেখো একটা সিঙ্গুলারিটি রয়েছে কোথায়, z ইকুয়াল টু, এখানে সিঙ্গুলারিটি অ্যাট z ইকুয়াল টু 2 কি রয়েছে, সিঙ্গুলারিটি ইজ দেয়ার, সিঙ্গুলারিটি রয়েছে। বাট এখানে একটা অপারেশন তুমি করতে পারো, একটা অপারেশন করতে পারো। কিরকম অপারেশন? বাট এটা যদি এরকম করো, যে পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে সেই পয়েন্টে z মাইনাস 2 সেই পয়েন্টটা স্কোয়ার করে দিলে। আচ্ছা, এটা শুধু এরকম নয়, একটা ফাংশন এখানে লিখে দিই, এটা হচ্ছে z স্কোয়ার বাই দিস, এরকম একটা ফাংশন ধরো z স্কোয়ার বাই দিস। তাহলে এবার এই ফাংশনটা z স্কোয়ার বাই দিস, তাহলে z মাইনাস 2 স্কোয়ার ইনটু f অফ z আমরা যদি লিখি, জাস্ট এটা লিখলাম, কোনো লিমিট নেই, কিছু নেই, এটা বসিয়ে দিলাম। এটা মাল্টিপ্লাই করার পর দেখো যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা কেটে যাবে, দিস ইকুয়াল টু z স্কোয়ার হয়ে যাবে। বাট z স্কোয়ারটা আর z ইকুয়াল টু 2 বা আদার কোনো পয়েন্টে সিঙ্গুলারিটি নেই, তাহলে এটা দিস ইকুয়াল টু নট, এই ফাংশনটা নন সিঙ্গুলারিটি হলো না। মানে একটা z মাইনাস 2 হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে যে পয়েন্টে তোমার সিঙ্গুলারিটি রয়েছে সেটা z মাইনাস 2 স্কোয়ার ইনটু এরকম এক্সাম্পল দিলাম, তাই দেখো এটা সিঙ্গুলারিটি থাকলো না। দ্যাট মিনস এই সিঙ্গুলারিটি তুমি রিমুভ করতে পারছো কিছু কায়দা করে। ঠিক আছে, নেক্সট আরেকটা সিঙ্গুলারিটি আমরা পড়বো, সেটা হচ্ছে এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। f অফ z নাম্বার 3 নিলাম, f অফ z ইকুয়াল টু e টু দি পাওয়ার 1 বাই z মাইনাস 1 বাই z মাইনাস 1, এরকম একটা ফাংশন নিচ্ছি। দেখুন এটা যদি এক্সপান্ড করে তাহলে কি হবে, এটা হচ্ছে e টু দি 1 বাই e টু দি পাওয়ার z টাকে মানে x ধরো, তাতে 1 প্লাস x মানে 1 বাই z মাইনাস 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 x স্কয়ার, মানে 1 বাই z মাইনাস 2 স্কয়ার প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 এটা z মাইনাস 1, জাস্ট এটা ই সিরিজে বসিয়ে দাও, z কিউব ডট ইনফিনিট সংখ্যক টার্ম রয়েছে। এবার দেখো আমাদের যত রকম টেকনিক খানিকটা শিখলাম, এই একটা টেকনিক লিমিট নিয়ে সিঙ্গুলারিটি রিমুভ করা যায়। সিঙ্গুলারিটি লিমিট করলাম কিন্তু সিঙ্গুলারিটি আর নেই ফাংশনটায়। তারপর আমরা এটা একটা ফাংশন দিয়ে, ছোট একটা ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেমন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশনে, সেরকম একটা জিনিস এই জিনিসটা মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করার পর যে ফাংশনটা হলো সেটা সিঙ্গুলার ফাংশন নয়, ওটা ভালো ফাংশন হয়ে গেল, দ্যাট মিন্স ফাংশনটা কন্টিনিউয়াস হলো। বাট এখানে যে ফাংশনটা পেলাম এই যে 1 বাই z, এখানে দেখো আমরা লিমিট এটা যদি চালাও, কখনোই তুমি টার্ম বাই টার্ম একটা, এটা 1 বাই এটা 1 বাই z মাইনাস 1 স্কয়ার z মাইনাস কিউব আপ টু ইনফিনিটি অবধি চলতে থাকবে ম্যাথমেটিক্যালি, যদি এই ফাংশনটা হচ্ছে তোমার কনভার্জিং ফাংশন। কনভার্জিং ফাংশন হতে হবে, ডাইভার্জিং ফাংশন হতে পারে, কনভার্জিং ফাংশন হতে পারে। যদি কনভার্জিং ফাংশন হয় তাহলে আমরা সেটাকে ফিজিক্যালি সেটা কিছু ইন্টারপ্রিট করতে পারি, আর ডাইভার্জেন্ট ফাংশন হলে সেটা একটা ফাংশন ম্যাথমেটিক্যালি, বাট ওটা ফিজিক্যালি কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারে না। তুমি বুঝতে পারলে, একটা ফাংশন ডাইভার্জেন্ট হয় তাহলে সেটা ম্যাথমেটিক্যালি ভ্যালিড, বাট ওটা ফিজিক্যালি কোনো ওয়ার্ল্ডে কোনো ফিজিক্যাল জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারে না, এটাই ডিফারেন্স। তাহলে এই ফাংশনটা কনভার্জিং বা ডাইভার্জিং যাই হোক না কেন, এই ফাংশনটা z ইকুয়াল টু 1 পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে, এবং সেই সিঙ্গুলারিটি তুমি রিমুভ করতে পারো না, লিমিট নিয়েও পারবে না, লিমিট দেখো এসব করা যাবে না, লিমিট নিয়ে হবে না, এই সমস্ত মাল্টিপ্লাই করা হবে না। যদি এটা না থাকতো এরকম ভাবে তাহলে আমরা z মাইনাস 1 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যেত, বাট এটাকে কিন্তু রিমুভ করা যাচ্ছে না। তাহলে এই সিঙ্গুলারিটিটা হচ্ছে এক ধরনের সিঙ্গুলারিটি, যেটা আমরা এটাকে আমরা কোনোভাবে কায়দা করে তাড়াতে পাচ্ছি না। বুঝতে পারলে, কোনোভাবে কায়দা করে তাড়াতে পাচ্ছি না, এরকম একটা সিঙ্গুলারিটি আমরা পেলাম। আরেকটা জিনিস হতে পারে, এরকম একটা ফাংশন বলছি যে নরমাল, এটা খুবই সহজ ব্যাপার। নাম্বার 4 f অফ z ইকুয়াল ধরো সে 2z কিউব রয়েছে। এবার দেখো এই ফাংশনটা z ইকুয়াল টু ইনফিনিটিতে সিঙ্গুলারিটি রয়েছে, এটা সিঙ্গুলারিটি রয়েছে, এটা দিস at z টেন্ডস টু ইনফিনিটি, মানে টেন্ডস টু লিখলাম কেন, the infinity very large ইকুয়াল টু লেখাটা অন্যায়, ইনফিনিটি কখনো যেতে পারি না। at z টেন্ডস টু ইনফিনিটি এটা ফাংশনটা হয়ে যাবে সিঙ্গুলারিটি। সেটা কোনো ফাংশন হয়, কোনো ফাংশন হয় না, কারণ এই ফাংশনটা z ইকুয়াল ইনফিনিটি সিঙ্গুলারিটি ব্যাপার নেই, এই ফাংশনটা z ইকুয়াল ইনফিনিটি সিঙ্গুলারিটি চলে আসবে, z ইকুয়াল ইনফিনিটি
মানে যদি লিমিট এক্সিস্ট করবে, কারণ এটা জেড স্কয়ার, এটা জেড মাইনাস টু স্কয়ার, লিমিট এক্সিস্ট করে দেখাতে হবে, নাও যে দেখাতে পারে। বাট এখানে ডিরেক্টলি জেড ইকুয়াল টু ইনফিনিটি বসালে ফাংশন ইনফিনিটি হয়ে যাবে। বাই ডেফিনেশন ছিল সিঙ্গুলারিটি, কোনো একটা ফাংশনে কোনো একটা পয়েন্ট যদি বসিয়ে দিই, সেই ফাংশনটা যদি ইনফিনিটি হয়ে যায় ম্যাথমেটিক্যালি, তাহলে আনডিফাইন হয়ে যাবে, সেটাই সিঙ্গুলারিটি। সেই ডেফিনেশনে এই ফাংশনটা জেড ইকুয়াল টু ইনফিনিটি বসলে ইনফিনিটি হয়ে যাচ্ছে। বাট একটা ফাংশন, এরকম একটা ফাংশন নেই, এফ অফ জেড ইকুয়াল টু 1/z - 1 তার স্কয়ার, বা এই ফাংশনটা এরকম একটা ফাংশন, উপরের জেডটা ছেড়ে দাও, ডিরেক্টলি বুঝতে পারবে। এখানে জেড ইকুয়াল টু ইনফিনিটি, ভেরি লার্জ ভ্যালু বসাও, তাহলে 1/ভেরি লার্জ ভ্যালু মানে টেন্ডস টু 0, তার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চিত ফাংশনটা 0 হয়ে যাচ্ছে। 0 হওয়া কিন্তু আনডিফাইন নয়, 0 হওয়াটা নরমাল জিনিস, 0 হতেই পারে। 0 হওয়া পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন, এই সব কিছু হতে পারে, সেগুলো নরমাল জিনিস। বাট ইনফিনিটি হয়ে যাওয়াটা অ্যাবনরমাল জিনিস। এখানে ইনফিনিটি হবে না, এখানে z ইকুয়াল টু 1 বসলে ইনফিনিটি হবে। তার মানে z ইকুয়াল টু 1টা হচ্ছে এখানে সিঙ্গুলার পয়েন্ট। z ইকুয়াল টু 1 ছাড়া আদার কোনো পয়েন্টই সিঙ্গুলার পয়েন্টটা নয়। মেবি 0, মেবি ইনফিনিটি, যে কোনো পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট। একমাত্র z ইকুয়াল টু 1টা এখানে ঝামেলা করেছে। z ইকুয়াল টু 1ই সিঙ্গুলারিটি রয়েছে। z ইকুয়াল টু ইনফিনিটি কিন্তু সিঙ্গুলারিটি নেই। ইনফিনিটি বসাও, ভেরি লার্জ, ইনফিনিটি মানে আমরা ফিজিক্যালি বুঝি ভেরি লার্জ। ভেরি লার্জ z এর ভ্যালু বসিয়ে দাও, 1/z - 1 মানে 1টা নেগেট করে দাও, z স্কয়ার ভেরি লার্জ, 1/ভেরি লার্জ মানে 0 হয়ে যাবে। ফাংশনটা 0, কারণ ফাংশনটা ভালো ফাংশন এট ইনফিনিটি পয়েন্টে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম এই ধরনের কতগুলো এক্সাম্পল দেখতে পেলাম। এবার এই যদি অ্যানালাইসিস করে দেখি যে এগুলো সিঙ্গুলার পয়েন্ট, তখন আমরা এবার নাম দেব। এবার আমরা নাম দেব, ব্যাপারটা আমরা বুঝতে পারবো, এবং সে বুঝে আমি নামকরণ করব। আমাকে মুখস্থ করতে হবে না কিছু, বুঝে নামকরণ করব। এটা হচ্ছে সবই সিঙ্গুলারিটি রয়েছে কোনো না কোনো পয়েন্টে। পয়েন্ট হতে পারে 0 থেকে মাইনাস কোনো পয়েন্টে হতে পারে সেটা। সমস্তগুলোই চারটে এক্সাম্পল, 4টেতেই সিঙ্গুলারিটি রয়েছে। এই যে নাম্বার 3 সিঙ্গুলারিটি, দিস সিঙ্গুলারিটি ক্যান নট রিমুভ, এটা নাম সেজন্য হয়েছে নন রিমুভেবল। বুঝতে পারলে সেভাবে নাম দেব। এসেনশিয়াল বা নন রিমুভেবল। এসেনশিয়াল মানে যাকে কোনোইভাবে তুমি ভাবি, এসেনশিয়াল সিঙ্গুলারিটি। নামটা কেন ইম্পর্টেন্ট? কারণ তোমাকে একটা ফাংশন বলে দেবে, তোমায় বলবে এখানে 2 নম্বরের ফাংশন, একটা এক্সাম্পল দিয়ে এই কোশ্চেন আসবে এক্সামে। এই ফাংশনটা ইজ দ্যার এনি সিঙ্গুলারিটি? নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে হোয়াট কাইন্ড অফ সিঙ্গুলারিটিজ ইট ইজ, কিরকম সিঙ্গুলারিটি এটা, তোমাকে সেটা এক্সামিন করতে হবে। তাহলে তোমাকে ওখানে 2 মার্কস দেওয়া থাকবে। দ্যাট মিনস তোমাকে সিঙ্গুলারিটি কাকে বলে সেটা জানতে হবে, তুমি বুঝে গেলে সেটা ভেরি ইজি। বাট সিঙ্গুলার টাইপটা তোমার মনে রাখতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে হবে। তাহলে এটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি বলবে এটাকে, বা নন রিমুভেবল, যেটা রিমুভ করা যায় না। এসেনশিয়াল কথাটাই বেশি ইউজ হয়। আর এই দুটো ফাংশনকে, এই দুটোই এক্সাম্পল হচ্ছে, এই দুটোকে রিমুভ করা যায়। বুঝতে পারলে? এই দুটো হচ্ছে, এটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি। এই দুটো হচ্ছে রিমুভেবল, রিমুভ করা যায়। রিমুভেবল সিঙ্গুলারিটি। আচ্ছা, এই রিমুভেবল সিঙ্গুলারিটির মধ্যে দু রকম এক্সাম্পল নিয়েছি। একটা জাস্ট লিমিট এক্সিস্ট বসিয়েছি, লিমিট বসিয়ে এটা পেলাম। এটাকে নরমাল রিমুভেবল সিঙ্গুলারিটি বেশি বলে। আর এইটাকে একটা নাম, নতুন একটা নাম দেওয়া হবে, এটা বলা হয় পোল। এটার নাম হচ্ছে পোল। বুঝতে পারলে? এটাকে আমরা রিমুভেবল সিঙ্গুলারিটির মধ্যে পড়ছে, বাট রিমুভেবল সিঙ্গুলারিটি, এটা শুধু রিমুভেবল সিঙ্গুলারিটি বলবে, বাট এটাকে একটু নতুন রকম নাম দেবে। রিমুভেবল সিঙ্গুলারিটির মধ্যে আবার নতুন রকম নাম, এটার নাম কি বলবে? পোল। আচ্ছা, পোল মানে কি? যদি আমরা পোল কথাটা কখনো বলি গর্ত বেসিক্যালি। তার মানে এই ফাংশনে যদি অ্যানালাইসিস করে থাকো, z ইকুয়াল 2 পয়েন্টের গর্ত রয়েছে। সেই গর্তের মধ্যে সেখানে হচ্ছে সিঙ্গুলারিটি, বাকি সবে কোনো ঝামেলা নেই। সেই গর্তটাকে বুঝিয়ে দেওয়া যায়। কারণ যেটা হোল থাকে, রাস্তায় গর্ত হয়েছে, সেই গর্তের মধ্যে পড়ে গেলে তুমি পা মুচকে যাবে। বাট সেই গর্তটাকে তুমি বুঝিয়ে দিতে পারবে, মাটি এনে বা যা কিছু ভরাট করে দাও। বুঝতে পারলে? তুমি ফিল আপ করে দিতে পারো এই গর্তটা। সেরকম ব্যাপারটা যে না, ওইখান থেকে নামটা এসে পোল, যে দিস ইজ এ সিঙ্গুলারিটি, বাট দিস সিঙ্গুলারিটি ক্যান বি রিমুভড বাই এক্সট্রা কিছু এনে। মানে তুমি যে গর্ত রয়েছে, গর্তটা কিছু বুঝিয়ে দেবে, মাটি এনে ভরে দেবে, তাহলে রাস্তাটা ঠিক হয়ে যাবে জায়গাটা। ঠিক সেরকমই এই পোলটাকে রিমুভ করে দেবে একটা ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করে, বা কখনো ডিভিশন করে। ডিভিশন না, বেসিক্যালি মাল্টিপ্লিকেশন কথাটা। একটা ফাংশন দিয়ে ডিভিশন মানে বেসিক্যালি কারো মাল্টিপ্লিকেশন। এক্স দিয়ে যদি ডিভিশন করি তাহলে 1/x দিয়ে মাল্টিপ্লিকেশন। তাহলে বেসিক্যালি কোনো একটা ফাংশন দিয়ে যদি মাল্টিপ্লাই করে এটাকে, তাহলে এই ফাংশনটা ওটাকে রিমুভ করা যায়। যদি মাল্টিপ্লাই করে কোনটা ফাংশনে আমরা যেমন যদি সিঙ্গুলারিটি রিমুভ করতে পারি, তখন এটাকে বলবো আমরা কোনটা ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করে, তখন সেটা বললে পোল। বুঝতে পারলে? সেটা বলবো পোল বলবো। এইবার পোলের যে এই পাওয়ারটা থাকবে, এই পাওয়ারটা তখন বলবো পাওয়ার অফ দ্য অর্ডার অফ পোল। এই যদি পাওয়ার 2 হয় তাহলে পোল অফ সেকেন্ড অর্ডার। পাওয়ারটা 1 হয়, z - 2 রয়েছে শুধু, পোল অফ অর্ডার ফার্স্ট অর্ডার বা সিম্পল পোল। ফার্স্ট মানে সিম্পল পোল, ওটাই হচ্ছে প্রথম পোল। তারপর যদি পোলের অর্ডারটা কিউব হয় এখানে,
তাহলে পোল অফ থার্ড অর্ডার। বুঝতে পারলে? এটা নোট হিসেবে আমি তোমায় দেবো, পিডিএফ তোমায় পাঠাবো, বাট আগে ভালো করে বুঝে নাও। তাহলে আমরা রিমুভেবল সিঙ্গুলার দুরকম পেলাম। একটা হচ্ছে নরমাল লিমিট নিয়ে এক্সিস্ট করতে পারে, উড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি বলবো। এটাকে রিমুভেবল সিঙ্গুলারিটি বলবো, বাট এটার সবচেয়ে বড় নাম হচ্ছে পোল। পোলটার নামটা কেন হলো সেটা তোমায় বোঝালাম। এটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি, এটা সিঙ্গুলারিটি অ্যাট ইনফিনিটি, এর নাম হচ্ছে সিঙ্গুলারিটি অ্যাট ইনফিনিটি। এটা কোনো রিমুভ করা যেতে পারে, রিমুভ নাও করা যেতে পারে। রিমুভ করা যায় রিমুভেবল হয়ে যাবে, রিমুভ নাও করা গেলে রিমুভেবল হবে না। ঠিক আছে? এখন যে এক্সাম্পল দিয়েছি নন রিমুভেবল। জেড ইকুয়াল ইনফিনিটি পয়েন্টে তুমি এটা কিছুই করতে পারো না। কিছু মাল্টিপ্লাই করে দিয়ে, ফাংশন দিয়ে, না বেসিক্যালি ফাংশন 1/z³ দিয়ে মাল্টিপ্লাই করে কিছু রিমুভ করা যেতে পারে। বুঝতে পারলে? তাহলে এটাকে পোলের অর্ডারেই ফেলবো। বাট পোলটা একটু ডিফারেন্ট টাইপের পোল, সেটা আমরা পরে অ্যানালাইসিস করে দেখব। পোল খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। পোল থেকে এক্সামে 4 মার্কস চলে আসবে। বুঝতে পারলে? তাহলে পোল কনসেপ্ট আরো আমরা পরে পড়বো। এখন শুধু এটুকু আইডিয়াটা রাখো। আচ্ছা, এবার আরো দুটো জিনিস শিখতে হবে। একটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। সে আইসোলেটেড সিঙ্গুলারিটি কাকে বলে সেটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন রয়েছে। ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হচ্ছে একটা সিঙ্গুলারিটি রয়েছে, সেই একটা পয়েন্টে তার আশেপাশে কোনো সিঙ্গুলারিটি নেই, একটাই সিঙ্গুলারিটি রয়েছে, তাহলে সেটা তাকে বলা হবে আইসোলেটেড সিঙ্গুলারিটি। দেখো এখানে z = 0 পয়েন্টের সিঙ্গুলারিটি, বাট z = 0 পয়েন্টে, z = 0.1, 0.2, 0.3 বসিয়ে দাও, সিঙ্গুলারিটি নেই আর। তার মানে ওই একটা পয়েন্টে সিঙ্গুলারিটি, দ্যাট ইজ আইসোলেটেড সিঙ্গুলারিটি। এটা হচ্ছে, এটা ঠিক একই হবে, z = 2 তে সিঙ্গুলারিটি, এখানেও z = 1 এর সিঙ্গুলারিটি। বাট এটা দেখো ইনফিনিটি, ম্যাথমেটিক্যালি ইনফিনিটি কি বলবে? অনেক পয়েন্ট রয়েছে, এটা তুমি আইসোলেটেড বলবে না, আশেপাশে অনেক পয়েন্টে সবগুলো ইনফিনিটি। মানে ইনফিনিটি তুমি ডিফাইন করলে ভেরি লার্জ, বলে 10 কোটি ইনফিনিটি। আমি বলি 10 কোটির জায়গায় যদি তুমি 9 কোটি 99 লাখ নাও, সেটাও বেসিক্যালি ইনফিনিটি। তার মানে আশেপাশে সমস্ত পয়েন্টে বসিয়ে দাও, সবগুলো ইনফিনিটি, সবগুলো ইনফিনিটি হবে। দ্যাট মিনস এটা হচ্ছে আইসোলেটেড নয়, আশেপাশে সবাই হচ্ছে ওকে, ফাংশনটাকে ওই পয়েন্ট না, আশেপাশে বাকি পয়েন্টগুলো আশেপাশে নেইবারহুড। ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করবো z - z0 লেস দেন ডেল্টা, এসব বলে z - z0 mod of that লেস দেন ডেল্টা। তার মানে এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে z কোটা ভেরিয়েবল পয়েন্ট, z পয়েন্টের আশেপাশে কোনো একটা পয়েন্ট z0 স্মল, ডেল্টা স্মল, তার মানে হচ্ছে নেইবারহুড। নেইবারহুডে কোনো একটা পয়েন্ট যদি এখানে বসি তাহলে ইনফিনিটি হবে। দ্যাট মিনস ওটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি নয়। বুঝতে পারলে? আইসোলেটেড নয়, আশেপাশে সবাইকে নিয়ে সিঙ্গুলারিটি দেখাচ্ছে। ভেরি ইজিলি আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আইসোলেটেড সিঙ্গুলারিটি এগুলো আমরা বুঝে গেলাম। তাহলে এবারে দু একটা এক্সাম্পল অঙ্ক কষতে হবে, সেগুলো অঙ্ক এক্সামে দেবে। আচ্ছা, এবার মাল্টিপ্লিউড যে ফাংশনগুলো রয়েছে, মাল্টিপ্লিউড ফাংশনে যেখানে ব্রাঞ্চ কাট, সেটা নরমালি সিঙ্গুলার পয়েন্ট, সেটা হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট হয়। সিঙ্গুলার পয়েন্টে নরমালি ওখানে পোল দেখায়, বা কখনো পোল হবে, বা আদার যে কোনো টাইপ অফ সিঙ্গুলারিটি দেখায়। ওকে, সিঙ্গুলারিটি ইনিশিয়াল একটা আইডিয়া আমরা পেলাম। সিঙ্গুলারিটি কনসেপ্টটা কমপ্লেক্স অ্যানালিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেই মেন কমপ্লেক্স অ্যানালিসিসটা শুরু হলো। আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন মানে z নট লেস দেন ডেল্টা, এখানে যদি ফাংশনটা ক্লোজ আউট করে যায়, এইসব ডেফিনেশন রয়েছে। সিঙ্গুলারিটি এটা বলবে আইসোলেটেড সিঙ্গুলারিটি, সেগুলো ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, আমাদের এটা পড়ে ব্যাপারটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, এবার এক্সামে যেরকম কোশ্চেন আসবে, একটা কোশ্চেন করি। লোকেট দ্য নেম দ্য সিঙ্গুলারিটি। কোশ্চেন হচ্ছে এক্সারসাইজ 1 করি এখানে। লোকেট and name the singularity. সিঙ্গুলারিটি লোকেট করো এবং নাম দাও। দুটো ফাংশন এখানে আমরা পড়ছি। নাম্বার 1 রয়েছে, a এর মধ্যে রয়েছে z বাই z² প্লাস 4 তার স্কয়ার, এটা একটা ফাংশন রয়েছে। আর একটা ফাংশন রয়েছে b এর ভেতরে, bটা একটু কঠিন নেব একটু। b হচ্ছে sec 1/z, sec 1/z, cos sin নয়, 1/sec of 1/z। এই দুটো ফাংশনকে আমরা দেখাতে বলেছে। লোকেট এন্ড নেম দ্য সিঙ্গুলারিটি, মানে কিরকম সিঙ্গুলারিটি, প্রথমে সিঙ্গুলারিটি খুঁজে বের করতে হবে, এটার জন্য মার্কস দেবে। তারপর সিঙ্গুলারিটি কিরকম মানে বের করতে হবে, রিমুভেবল, নন রিমুভেবল, দ্যাট ইজ এসেনশিয়াল অর রিমুভেবল। নাম্বার 1, পোল থাকলে পোলটা কি অর্ডারের পোল সেটা বলতে হবে। আর তারপর হচ্ছে এটা তোমার নেইবারহুডে কোনো সিঙ্গুলারিটি রয়েছে কিনা, দ্যাট ইজ এটা তোমার আইসোলেটেড, নন আইসোলেটেড, এই কথাগুলো তোমার বলতে হবে। চলো আনসার করা যাক। নাম্বার 1, এই নাম্বারটা প্রথমে আনসার করি। আচ্ছা, f of z equal to this। এটাকে সিঙ্গুলারিটি দেখানোর জন্য আমাদের ওইভাবে ভেঙে দেখাতে হবে। f of z equal to z by
এই জেড স্কোয়ার প্লাস মাইনাস 2i তার স্কোয়ার। দেখো জেড স্কোয়ার প্লাস অফ মাইনাস 2i তার স্কোয়ার, বা না এটা এটা এরকম লিখতে পারো। এরকম না লিখে আরেকটু ভালো লেখা যেতে পারে, যেটা আমাদের ইউজফুল। আমরা সহজেই ওটাকে ভেঙে দিয়ে এমনভাবে সিঙ্গুলারিটি কোথায় রয়েছে সেটা বের করার চেষ্টা করবো। বেসিক্যালি আমরা বলতে পারি জেড স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু যেখানে 0 হয় সেটাই সিঙ্গুলারিটি। আরো সহজভাবে বলতে পারি। তাহলে সিঙ্গুলারিটি দেখানোর জন্য আমরা দেখাতে পারি যেখানে জেড স্কোয়ার ইকুয়াল টু 0, জেড স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 যেখানে হয় সেটা হচ্ছে সিঙ্গুলারিটি পয়েন্ট। জেড স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 হবে কোথায়, সেটাই সিঙ্গুলার পয়েন্ট। এটা কি করে দেখাবে? z square equal to minus 4, the z square equal to minus 4, that implies z equal to plus minus root over of minus 4. Minus 4 মানে i, তাহলে plus minus 2i, বুঝতে পারছো? plus minus 2i, এটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। এবার দেখো সত্যি সত্যি plus minus 2i সিঙ্গুলার পয়েন্ট হয় কিনা। z equal to এখানে বসিয়ে দেখো, z equal to 2i বসিয়ে দাও, plus 2i, তাহলে হচ্ছে i মানে minus 1, তাহলে minus 4 হলো। minus 2i বসিয়ে দাও, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, দ্যাট ইজ মাইনাস 4, মাইনাস 4 প্লাস 4 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা এরকম পেয়ে গেলাম z ইকুয়াল টু প্লাস মাইনাস 2i, দুটো সিঙ্গুলারিটি রয়েছে, টু সিঙ্গুলারিটি আর দেয়ার, z ইকুয়াল টু প্লাস মাইনাস 2i। ঠিক আছে, এভাবে আমরা ফাংশনটাকে দেখো সিঙ্গুলারিটি রয়েছে, কোথায় রয়েছে সেটা তুমি পেয়ে গেলে। সো এটা এক নম্বর তুমি পেয়ে গেলে। সো অ্যাট z ইকুয়াল টু প্লাস মাইনাস 2i f of z হ্যাজ সিঙ্গুলারিটি। এটা তুমি প্রথম পেয়ে গেলে, ডিফাইন করলে জেড স্কোয়ার প্লাস 4 প্লাস করে লিখে দাও সিঙ্গুলারিটি। এটা 1 মার্কস তুমি পেয়ে গেলে, কোথায় সিঙ্গুলারিটি বের করলে। এবার কি ধরনের সিঙ্গুলারিটি, হোয়াট কাইন্ড অফ সিঙ্গুলারিটি তোমার এটা দেখাতে হবে। তো সেটা দেখানোর জন্য তুমি দেখবে লিমিট নিয়ে বা কোনো ফাংশনে মাল্টিপ্লাই করে দুভাবে তোমার বের করতে হবে সিঙ্গুলারিটি আমরা রিমুভ করতে পারছি কিনা। রিমুভ করার দুটো টেকনিক, একটা হচ্ছে লিমিট ধরে ওই পয়েন্টে, যে পয়েন্টে সিঙ্গুলারিটি সেই পয়েন্টে লিমিট অ্যানালাইসিস করে, অথবা আমাদের এটাকে মাল্টিপ্লাই করে করা যায় কিনা। আচ্ছা, দেখো এখানে মাল্টিপ্লাই করে ফাংশনটা রিমুভ করা যেতে পারে সহজেই। কিভাবে মাল্টিপ্লাই করে করা যেতে পারে? এই ফাংশনটাকে আমরা এটাকে লিখতে পারি f of z ইকুয়াল টু z বাই এটাকে z স্কোয়ার মাইনাস 2i, z স্কোয়ার মাইনাস 2i তার স্কোয়ার। মাইনাস 2i স্কোয়ার করলে কত হবে? 4, আইটা মাইনাস 1 মানে প্লাস হয়ে যাবে, এটার হোল স্কোয়ার। দেখো z বাই z স্কোয়ার মাইনাস 2i তার হোল স্কোয়ার, এটা মানে এরকম ভাবে। এবং কেন লিখলাম? কারণ ফাংশনটাকে এমন ভাবে লিখবো যেন এই পয়েন্টটাকে আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি। z প্লাস 2i, এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা ইউজ করব, z প্লাস 2i আর z মাইনাস 2i হোল স্কোয়ার ছিল, তাহলে এটারও স্কোয়ার এটারও স্কোয়ার, এটা হচ্ছে আমাদের, এইভাবে আমরা লিখলাম। এবার দেখো আমরা এখানে লিমিটিং কেস, মানে মাল্টিপ্লিকেশন করলে ওটা লিমিটিং কেসে আমরা ইউজ করি। নাও সেটা আমরা দেখাবো। নাও লিমিট z টেন্ডস টু 2i, z টেন্ডস টু 2i, z টু 2i তো আমরা সিঙ্গুলারিটি রয়েছে, বাট ডিরেক্টলি z টেন্ডস টু 2i এখানে যদি বসাই তাহলে আমরা এটাকে লিমিট, এটা z টেন্ডস টু 2i ডিরেক্টলি f of z বসিয়ে দিই, তাহলে z এটাকে আমরা কোনোভাবেই ডিফারেন্সিয়েট করে এল'হসপিটাল রুল বা আদার কিছু ইউজ করে সিঙ্গুলারিটি রিমুভ করতে পারছি না। বাট একটা ফাংশন যদি মাল্টিপ্লাই করে দিই, জাস্ট এটা আমাদের দেখে বুঝতে হবে, আমাদের লিমিটের কনসেপ্ট, এগুলো সব কনসেপ্ট রয়েছে, তো কঠিন কিছু নয়। জাস্ট লিমিট নিয়ে এটাকে আমরা সিঙ্গুলারিটি রিমুভ করতে পারি না, এটাকে আমরা ফাংশনে মাল্টিপ্লাই করে সহজেই পারি। দেখো ফাংশনে মাল্টিপ্লাই মানে জেড কোথায় সিঙ্গুলারিটি পয়েন্ট 2i মাইনাস 2i, জেড মানে জেড নট, বেসিক্যালি কথা হচ্ছে জেড মানে জেড নট। জেড নটটা কত? জেড নট পয়েন্টের সিঙ্গুলারিটি, দ্যাট ইজ z not equal to at z not equal to এটা লেখা হয়, z not মানে সিঙ্গুলার পয়েন্টটাকে আমরা ডিনোট করি। z minus 2i তার স্কয়ার f of z ইকুয়াল টু কত হবে? এটা f of z বসিয়ে দাও এখানে, তাহলে z minus 2i তে চলে যাবে, লিমিট z টেন্ডস টু 2i z বাই z প্লাস 2i তার স্কয়ার। এটা বসিয়ে 2i বসিয়ে দাও, আর কোনো ঝামেলা নেই। এখানে 2i থাকবে, এখানে 2i প্লাস 2i 4i, তাহলে 4i স্কয়ার মানে হচ্ছে 4i মানে 16 মাইনাস 16 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে তোমার মাইনাস i বাই 8। এটা মাইনাস i বাই 8, তাহলে এটা ফাইনাইট ভ্যালু, দ্যাট মিনস এটা সিঙ্গুলারিটি রিমুভ হয়ে গেল। সো এটা রিমুভেবল সিঙ্গুলারিটি হলো। অ্যান্ড সিমিলারলি তাহলে সো f of z has pole
এটা কি হলো, এরকম মাল্টিপ্লাই করে রিমুভ যদি করতে হবে তাকে বলা কি বলে, পোল বলা হয়। হ্যাজ এ পোল অ্যাট z ইকুয়াল টু 2i অফ কি অর্ডার, স্কোয়ার করেছি বলে, ফাংশনটাকে স্কোয়ার করার পর রিমুভ করলে, যে এটা যে স্কোয়ার দিয়ে z মানে z নট তার স্কোয়ার করেছি, কিন্তু সেকেন্ড অর্ডার অফ সেকেন্ড অর্ডার। এটা যদি z মানে z নট হতো শুধু, তার মাল্টিপ্লাই করলে হয়ে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার হতো, সেকেন্ড অর্ডার। এবং সিমিলারলি দেখাতে পারি, সিমিলারলি অ্যান্ড এটা আর নতুন করে দেখানোর কিছু নেই। অ্যান্ড সিমিলারলি we can show at z equal to minus 2i it has, my function has second order pole. বেশ, এটা তোমার আনসার হয়ে গেল। তাহলে পোল হলো, এবং এটা কি ধরনের সিঙ্গুলারিটি, এটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি, এটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি, এন্ড ইট ইজ এ আইসোলেটেড সিঙ্গুলারিটি। আচ্ছা, আইসোলেটেড সিঙ্গুলারিটি যদি তুমি একটু ভালো করে লিখতে চাও, শুধু আইসোলেটেড সিঙ্গুলারিটির কথা লিখতে পারো, আদারওয়াইজ ওই ডেল্টা এইভাবে লিখতে পারো, যে ওটাকে একটু ভালোভাবে লেখাই ভালো। একবার একটা লিখিয়ে দিচ্ছি, আইসোলেটেড সিঙ্গুলারিটি জিনিসটা কীভাবে লিখতে হবে কথাটাকে সেইভাবে লিখে দিচ্ছি। তুমি যদি শর্টকাটে টাইম না থাকে তাহলে লিখে দিতে পারো আইসোলেটেড সিঙ্গুলারিটি, সেক্ষেত্রে ফুল মার্কস না দিলে হাফ মার্কস কাটতে পারে। আইসোলেটেড সিঙ্গুলারিটি নেই, সেটা কথাটাকে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে একটু লিখতে হবে, সেটা এইভাবে লিখতে হয়, সিন্স উই ক্যান ফাইন্ড ডেল্টা সাচ দ্যাট, এরপরে লিখবে, ঠিক আছে, এরপরে লিখছে এখানে, সিন্স প্রথমে পোল হলো, এবার এই পোল মানে সিঙ্গুলারিটি, রিমুভেবল সিঙ্গুলারিটি হলো না, ওই সিঙ্গুলারিটি আইসোলেটেড না নন আইসোলেটেড, তোমাকে টাইপ দেখাতে হবে। প্রথমে দেখালে তুমি সিঙ্গুলারিটি রিমুভেবল সিঙ্গুলারিটি রয়েছে, রিমুভেবল নন রিমুভেবল দেখালে, রিমুভ করা যায় এই যে এইভাবে ম্যাথমেটিক্স করে দেখালে, এবং কিভাবে লেখানো যাচ্ছে এইভাবে বলে, সেটা পোল হলো। তাহলে পোলটা ক্লাসিফাই করে দিলে। নেক্সট হচ্ছে সিন্স সিঙ্গুলারিটি আইসোলেটেড কিনা, সিন্স উই ক্যান ফাইন্ড ডেল্টা সাচ দ্যাট, ডেল্টা মানে ছোট জিনিস, সাচ দ্যাট, since we can find delta such that no singularity other than delta such that no singularity other than z equal to plus minus 2i, z equal to plus minus 2i inside the circle, যে প্লাস নাও 2i করে দাও, inside the circle, সার্কেলটা হচ্ছে ভেরি স্মল সার্কেল, z মানে z নট, তাহলে z minus 2i mod equal to delta, এই হচ্ছে সার্কেল, সেই সার্কেলের মধ্যে সার্কেল, so zi is in, so z1 equal to 2i, z equal to 2i is a isolated singularity, তাহলে আইসোলেটেড নন আইসোলেটেড এইভাবে লিখতে হবে, আর যদি টাইম না থাকে তাহলে ডিরেক্টলি শুধু লিখে দিলেও হবে। বাট কথাটা এই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা তোমার লিখতে হবে, বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা অঙ্ক করবো, নেক্সট অঙ্কটা একটু বড় হবে, sec of 1/z, দুটো অঙ্ক দেখিয়ে দিয়ে বুঝে করিয়ে দিচ্ছি, এই ধরনের অঙ্ক তোমায় কষতে হবে, সমস্ত বইতে করা আছে বিভিন্ন এক্সাম্পল নিয়ে। আচ্ছা, এখানে একটু কমপ্লিকেটেড ব্যাপার, নাম্বার 2 তে চলে আসো। বি হচ্ছে f of z equal to sec of 1/z, দু ধরনের সিঙ্গুলারিটি রয়েছে, একটা হচ্ছে 1/z, z equal to 0 তে এটা সিঙ্গুলারিটি রয়েছে। আবার এটাকে আমরা একটু ভাবে cos এর টার্মে লিখতে পারি, sec দিয়ে আমাদের ভাবতে একটু অসুবিধা হয়, cos দিয়ে ভাবতে সুবিধা হয়, 1/cos of ফাংশন, cos of 1/z, বুঝতে পারলে? তাহলে cos দিয়ে ভাবতে সুবিধা হবে। তা দু ধরনের সিঙ্গুলারিটি পাচ্ছ এখানে, 1/z, যেখানে 1/z যদি 0 হয়, 1/z টা যদি 0 হয় তাহলে এটা সিঙ্গুলারিটি, মানে 1/z ইটসেলফ 0 মানে ইনফিনিটি হয়েছে, তো cos of infinity, ওই cos of infinity জিনিসটাও সিঙ্গুলারিটি। আবার cos of 1/z এই জিনিসটা যখন 0 হয়ে যাবে, cos of 1/z সেটা একটা সিঙ্গুলারিটি দেখাবে। বেসিক্যালি cos of ইনফিনিটিটাকে সিঙ্গুলারিটি বলা যাবে না, cos of infinity ফাইনাইট ভ্যালু হয়, মানে ভেরি লার্জ cos of সামথিং হলো সেটা ফাইনাইট আসা যায়, ওটা ইম্পর্টেন্ট নয়। মানে cos of 1/z টা যেখানে 0 হবে, তাহলে আমরা এখানে লিখবো the singularity occurs when
occurs when cos of 1 by z equal to 0. cos of 1 by z equal to 0. এবার cos of x equal to 0 হলে x এর ভ্যালু কি হয়? দ্যাট ইজ এই জিনিসটা x মানে 1 by z রয়েছে, 1 by z equal to cos এর ভ্যালু কি হলে 2n plus 1 pi by 2, 2n plus 1 pi by 2 হলে, যেখানে n equal to 0 plus minus 1 plus minus 2 ডট ডট। তাহলে এই ফাংশন এবার মনে মনে ভাবো cos of x equal to 0 হলে কোন পয়েন্টে সেটা মানে পয়েন্টগুলো কি কি হবে? x equal to 2n plus 1 pi by 2 মানে pi by 2, 3 pi by 2, 5 pi by 2 প্লাস মাইনাস দুটো ক্ষেত্রেই এটা 0 হচ্ছে। দ্যাট ইজ 1 by z equal to এই পয়েন্টে সিঙ্গুলারিটি দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি, মাল্টি ইনফাইনাইট নাম্বার সিঙ্গুলারিটি রয়েছে, ইনফাইনাইট নাম্বার সিঙ্গুলারিটি রয়েছে। or z equal to 1 by 1 মানে 2 চলে যাবে উপরে, 2 by 2n plus 1 pi। তাহলে z equal to 2 by 2n plus 1 pi এই হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। n এর ভ্যালুগুলো এরকম রয়েছে। তাহলে এই পয়েন্টে and z equal to 0 বসালো and z equal to 0 বসালো, বেসিক্যালি ইনফিনিটি হয়ে যায়, z equal to 0 is also a singularity। কারণ 0 দিয়ে 1 by 0 হয়ে যাচ্ছে, 1 by 0 মানে ইনফিনিটি, ইনফিনিটি মানে যেখানে ইনফিনিটি আসবে সেটা সিঙ্গুলারিটি। তো z কটা সিঙ্গুলারিটি পাচ্ছ? এখানে এরকম সিঙ্গুলারিটি পাচ্ছ যেখানে n এর ভ্যালু 0 বসালে, n এর ভ্যালু কিন্তু 0 বসালে 2 by pi হচ্ছে, 2 by pi, z equal to 2 by pi, সেটা একটা সিঙ্গুলারিটি। আর এখানে ডিরেক্টলি কোনো 0 আসবে না, একটা 0 এক্সট্রা করে লিখলাম, তাহলে এখানে এক্সট্রা করে লিখছি এখান থেকে, আর এগুলোতে অনেকগুলো ভ্যালু আসছে, বেশি ওখানে ইনফাইনাইট নাম্বার ভ্যালু রয়েছে। এবার আমাদের দেখতে হবে এটা রিমুভ করা যায় কিনা। এটাকেও আমাদের এবার এটাকেও আমাদের ডিরেক্টলি লিমিট নিয়ে এটাকেও সিঙ্গুলারিটি রিমুভ করা যাবে না। ডিরেক্টলি যদি আমরা লিমিট নিয়ে নিই হবে না, আমাদের মাল্টিপ্লাই করে এই কথা জিনিসটা কনসেপ্টে ভাবতে হবে। না লিমিট দেখা যাক, লিমিট z টেন্ডস টু কোন পয়েন্টে? z টেন্ডস টু এই পয়েন্টে 2 by 2n plus 1 pi, এই পয়েন্ট আমরা দেখব সিঙ্গুলার রিমুভ করা যায় কিনা। z টেন্ডস টু 2 by 2n plus 1 pi এই পয়েন্টে, তাহলে কি হবে? f of z মাল্টিপ্লাই করে কোন ফাংশন দিয়ে? z মাইনাস 2 by যে পয়েন্টটা হবে z মানে z ডট দিয়ে মাল্টিপ্লাই করবে 2n plus 1 pi, 2n plus 1 pi into f of z, into f of z, এটা করলে এবার তোমার মনে হবে যে আমি এইটা পাওয়ারটাকে 1 লিখলাম কেন? কারণ এখানে দেখো পাওয়ারটা 1ই রয়েছে, পাওয়ার স্কয়ার বা কিউব দিয়ে মাল্টিপ্লাই করলে কিছু হওয়ার ব্যাপার নেই। এখানে ফাংশনে যদি cos of z লিখে দাও, cos of z টাকে দেখে আমাদের বুঝতে হবে এখানে 1 by cos of 1 by z। এবার এই ফাংশনটাকে যদি স্কয়ার বা কিউব লিখে, এখানে স্কয়ার বা কিউব থাকলে যে আগে লিখেছিলাম এখানে স্কয়ার ছিল, এখানে স্কয়ার লিখলেই জিনিসটা কেটে যাবে, আদারওয়াইজ কাটবে না, সেজন্য স্কয়ার করেছিলাম। এখন আর সেরকম কোনো স্কোপ নেই, সেজন্য এটাকে স্কয়ার করার কোনো মিনিংলেস, এভাবে রাখলাম এটাকে। এবার আমরা এখানে লিমিট অ্যানালাইসিস করা যেতে পারে কিনা দেখি। দিস ইকুয়াল টু, আচ্ছা লিমিট এখানে এল হসপিটাল রুল লাগাতে পারি। এল হসপিটাল রুল লাগালে এইটা ডিভাইড বাই দিস, এখানে z মাইনাস দিস 1 বাই দিস, মানে এটা হচ্ছে দিস ইনটু 1 বাই দিস, মানে এভাবে ভাববো লিমিট z টেন্ডস টু 2 বাই 2n plus 1, sorry 2n plus 1 pi, 2n plus 1 pi z minus 2 by 2n plus 1 pi cos of 1 by z। এবার এখানে এটা এসব লিমিট করা মানে এল হসপিটাল রুল লাগাতে হয়, তাহলে ইউজিং এল হসপিটাল রুল আমরা ইউজ করতে পারি। লিমিট z টেন্ডস টু 2 by 2n plus 1 pi, এল হসপিটাল রুল লাগাবো। এল হসপিটাল লাগাবো মানে উপর নিচে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু z, ডিফারেন্সিয়েট করলে তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে z মাইনাস দিস, z মাইনাস এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে? z দিয়ে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, তাহলে উপরে 1 হবে, এখানে ডিফারেন্সিয়েট করব cos of 1 by z, cos of 1 by z কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে মাইনাস sin of 1 by z, তাহলে ভেতরে 1 by z টাকে ডিফারেন্সিয়েট করব, 1 by z মানে মাইনাস 1 by z স্কয়ার। এখানে ব্র্যাকেট লিখব ইউজিং এল হসপিটাল রুল। এগুলো আমরা লিমিট কন্টিনিউটি এগুলো সব শিখেছি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। এবার আমরা এই জিনিসটা বসিয়ে দিই, দেখো এটা সিঙ্গুলারিটি রিমুভ, ফাইনাইট ভ্যালু চলে আসবে। যদি ফাইনাইট ভ্যালু আসে তবে সিঙ্গুলারিটি রিমুভ করা যাচ্ছে, ফাইনাইট ভ্যালু না এলে সিঙ্গুলারিটি রিমুভ করা যাবে না।
দেখো ফাইনাল ভ্যালু চলে আসবে, এটা জেড এর জায়গায় এটা বসিয়ে দাও, জেড এর জায়গায় ফাংশনটা বসিয়ে দিলে কি আসবে, দিস, এটা 1/z² মাইনাস মানে প্লাস হয়ে যাবে 1/z², মানে উপরে z² চলে যাবে। দিস ইকুয়াল টু লিমিট ভ্যালুটা বসিয়ে দাও 2/2n + 1 পাই তার স্কয়ার ডিভাইড বাই সাইন অফ 1/z। সাইন অফ 1/z মানে সাইন অফ 1/z, এখানে 1/z উল্টে দিলে কি হবে, 2n + 1 π/2, 2n + 1 π/2। এবার 2n + 1 π/2 স্কয়ার হয়ে গেল। তা 2n + 1 π/2, তাহলে n এর ভ্যালু 0 বসালে হচ্ছে π/2 sin π/2 মানে 1, n এর ভ্যালু 0 বসালে π/2 মানে 1 হচ্ছে। n এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে 1 বসাই, তাহলে 3 × π/2 তাহলে -1 হচ্ছে, +1 -1 +1 -1 ঘুরবে, কখনোই এটা 0 আসছে না। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি n এর উপর ডিপেন্ড করছে, তাহলে লিখবো এটা মাইনাস, এখানে যা আছে তাই থাকবে, -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, কারণ n এর ভ্যালু যদি 0 হয় তাহলে প্লাস, 1 হলে মাইনাস, 3 হলে মাইনাস, 2 হলে প্লাস, এরকম প্লাস 1 যাবে, তাহলে এটা ভ্যালু হচ্ছে -1 টু দি পাওয়ার n। আর এখানে যেটা রয়েছে এটা মাল্টিপ্লিকেশন, এটা 4/2n + 1 তার স্কয়ার ইনটু পাই স্কয়ার, সেটাই হচ্ছে আমাদের ভ্যালু, দিস ইজ ফাইনাইট ভ্যালু। সো সিঙ্গুলারিটি, এই যে এটা তাহলে পোল is a simple pole, that is, it is so at z0 equal to এই পয়েন্টটা 2/2n + 1 পাই, মানে অল n এর উপর ডিপেন্ড করে সমস্ত ভ্যালুগুলি মাল্টিপল, সেটা অনেকগুলো আসবে, at z equal to at z equal to this, the function has the f of z has singularity, has a pole of ফার্স্ট অর্ডার, মানে পোল সিম্পল পোল, সিম্পল পোল মানে ফার্স্ট অর্ডার পোল মানে সিম্পল পোল, লিখি সিম্পল পোল, and it is isolated। বড় অঙ্কের ক্ষেত্রে তুমি সমস্ত ম্যাথমেটিক্স কথাটা না লিখে তুমি ডিরেক্ট লিখে দেবে আইসোলেটেড, তাহলে এটা হয়ে গেল। আর z = 0 পয়েন্ট আমাদের বাদ রয়ে গেছে, এবার z = 0 পয়েন্ট আমরা দেখব। এবার z = 0 পয়েন্টটাকে দেখার চেষ্টা করব। এবার z = 0, এটা যে থাকলে তো এক্সামে 3 মার্কস থাকবে, অনেকগুলো পার্ট রয়েছে। নাও at z = 0, now at z = 0, z = 0, z = 0, limit z tends to 0, z minus 0, z minus 0 মানে to the power any n, maybe 1 2 3, 1 by cos of 1 by z। এবার এইটা বসিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা দেখি z tends to 0, এখানে লিমিট করে আমরা কি কখনো পেতে পারি not equal to 0, একটা জিনিস কোনো কিছু পেতে পারি কিনা দেখো। But at z = 0, দেখো we cannot find any positive integer n, any positive integer n such that this equal to a not equal to 0। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখো এখানে 0 টেস্ট বসালাম, এটা a আসবে, মানে এই পোলের ডেফিনিশন যদি দেখি, তাহলে একটু ডেফিনিশনটা যদি বলতে চাই, যে ডেফিনিশন যদি তোমাকে ভালো করে লিখিনি, নোটে আছে তোমাকে দেব। z মানে z0 লিমিট এরকম করে f of z ইকুয়াল টু a হলো, বুঝতে পারলে, a হলো দ্যাট নট ইকুয়াল টু 0, এরকম যদি পাওয়া যায়, a পেলাম নট ইকুয়াল টু 0, তাহলে সেটাই হচ্ছে একটা পোল। যদি এটাই বসিয়ে 0 হয়ে যায়, তাহলে সেটা পোল নয়, বুঝতে পারলে। z minus 1 to the power n f of z equal to not equal to 0 পেলাম। দেখো এক্সাম্পলগুলো দিয়েছিলাম যেখানে পোল লিখেছি এই পার্ট এটার জন্য বা তার আগের অঙ্কটায়, সেক্ষেত্রে যে জিনিসটা কোয়ান্টিটি পেয়েছি, দিস কোয়ান্টিটি নট ইকুয়াল টু 0, দিস কোয়ান্টিটি ছিল নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 এবং ফাইনাইট ভ্যালু, এটা ইনফিনিটি নয়। নট ইকুয়াল টু 0 এবং নট ইকুয়াল টু ইনফিনিটি, মানে ইনফাইনাইট নয় এবং 0 নয়, লিমিট এক্সিস্ট করে জিনিস পেয়েছে, ফাইনাইট জিনিস পেয়েছে এবং নট ইকুয়াল টু 0।
এটা পেতে হবে, তবে সেটাকে পোল বলবে। তারপর 0 হলে পোল বলবে না। তো লিমিট দিস, এটা দেখো z টু দি পাওয়ার n, তুমি যাই বসাবে লিমিট নিয়ে দেখো এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 0 হয়ে যাচ্ছে বা ইনফিনিটি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে বা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে not equal to 0. So at z equal to 0 we have essential singularity. তাহলে এই ফাংশনটা z equal to 0 তে এসেনশিয়াল সিঙ্গুলারিটি আর z equal to ওই পয়েন্টগুলোতে রিমুভেবল সিঙ্গুলারিটি অফ পোল। আচ্ছা, আবার এখানে দেখা যায় যে এটা z equal to 0 পয়েন্টের কাছাকাছি যদি ভেরি স্মল একটা পয়েন্ট নাও, 0 পয়েন্ট না নিয়ে 0 পয়েন্টের কাছাকাছি একটা পয়েন্ট নাও, তাহলে ওটা সিঙ্গুলারিটি দেখাবে। বুঝতে পারছো? তাহলে এটা হবে সিঙ্গুলারিটিটা আইসোলেটেড নয়, নন আইসোলেটেড, সেটা একটু লিখতে হবে। এখানে একটু লিখতে হবে। Every circle of radius delta, every circle of radius delta, স্মল আমার যেটি 0 ছিল, যেটা ভেরি স্মল একটা রেডিয়াস নিয়ে একটা ডেল্টা নিয়েছো, উইথ সেন্টার অ্যাট z equal to 0, with center at z equal to 0. So every circle at radius delta with center at z equal to 0 contains similar points. এটা তোমার দেখাতে হবে না, তোমাকে ফিল করতে হবে, নিজে বুঝে করতে হবে শুধু। contains similar point, contain singular points other than z equal to 0. So it is a non-isolated singularity. It is a non-isolated singularity. Non-isolated singularity. কারণ z এর জায়গায় তুমি জিরো না, z এর জায়গায় 0 না, 0.00001 বসাও, ভেরি স্মল, তা দেখো এই জিনিসটা ভেরি ইনফিনিটি হয়ে যাচ্ছে। তখন এটাকে আমরা এই জিনিসটাকে আমরা নন বলবো আইসোলেটেড সিঙ্গুলারিটি। z equal to 0 জায়গাটা নরমালি অনেক ক্ষেত্রে দেখা যাবে নন আইসোলেটেড সিঙ্গুলারিটি পাওয়া যাবে। ওকে, এটুকু সিঙ্গুলারিটি আমাদের কনসেপ্ট হলেই কমপ্লিট হয়ে যাবে। এবার চলে যাব কমপ্লেক্স, আমরা মেন ইম্পর্টেন্ট পার্ট, যেটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা শিখবো, যখন দেখবে রিয়াল ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, অনেক ডিফিকাল্ট, তখন কমপ্লেক্স দিয়ে আমরা সেটাকে সলভ করব। বা ফিজিক্সে কাজে লাগে প্রচুর ইন্টিগ্রেশন, যেগুলো ফিজিক্সের রেজাল্ট বের করার জন্য কাজে লাগে, সেগুলো গামা ফাংশন অ্যাপ্লাই করে বের করতে হয়। আমরা দেখেছি প্রচুর ফিজিক্সে, সেটা গামা ফাংশন, বিটা ফাংশন আমাদের সিলেবাসে রয়েছে। সিমিলারলি দেখা যায় ফিজিক্সে অনেক ইন্টিগ্রেশন কাজে লাগবে, যদিও খুব বেশি লাগেনি, দু একটা লেগেছে তোমাদের, পরে লাগবে, যেগুলো সহজে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। বাট যদি কমপ্লেক্স অ্যানালাইসিস কনসেপ্ট ভাবি, তাহলে ইন্টিগ্রেশন করতে পারি। সেজন্য আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসটা সিলেবাসে রয়েছে, এবং এখানে যে অঙ্কগুলো আসে সেগুলো এক্সামে সব ভালোভাবে করার মতো, যে কোনো এক্সামে, কম্পিটিটিভ এক্সাম যে কোনো এক্সামে আসবে, সেটা আমাদের এটা শিখতে হবে। মেনলি কমপ্লেক্স ইন্টিগ্রেশনটাই মেন জিনিস। তাহলে আমরা শিখবো এবার কমপ্লেক্স ইন্টিগ্রেশন। কমপ্লেক্স ইন্টিগ্রেশন যদি কমপ্লেক্স নাম্বার থেকে 24 মার্কসের কোশ্চেন আসে, কমপ্লেক্স ইন্টিগ্রেশন থেকে আসবে অ্যাটলিস্ট 15 মার্কসের কোশ্চেন ইন্টিগ্রেশন থেকে আসবে, বাকিটা 10 মার্কস বা 8 মার্কস আসবে বাকি পার্ট থেকে। এবার কমপ্লেক্স ইন্টিগ্রেশন শেখার জন্য আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্টগুলো আমরা জেনারেলাইজ কিছু কনসেপ্ট আমরা শিখবো, যেগুলো কাজেও লাগবে বিভিন্ন সময়। আচ্ছা, প্রথমে আমরা শিখবো কাকে বলে। এগুলো আমি নোট একটা দেবো, তুমি খাতায় লিখতে পারো বা নোট হিসেবে রাখতে পারো। বইতে অনেক কিছু লেখা আছে, সে অত দরকার নেই, বাট রিডিং পড়ার জন্য, বোঝার জন্য, পরীক্ষায় কোনো ডেফিনেশন লিখতে দেবে না। প্রথম হচ্ছে আর্ক কাকে বলে। আর্ক, আচ্ছা, আর্ক হচ্ছে, আমরা বলি আর্ক ছবি আঁকবো, এরকম একটা কার্ভ যদি ড্র করি, কমপ্লেক্স নেটে যদি ড্র করি এরকম কার্ভ, একটা তাকে বলবো আর্ক। সি, একে আর্ক সি দিয়ে রাখা হয়, সি কে আর দিয়ে রাখা হয়, বুঝতে পারলে? যে কোনো রকম এরকম একটা সেট অফ পয়েন্টস, সেটা বলবে ম্যাথমেটিক্যালি বলবে সেট অফ পয়েন্টস হুইচ ফর্ম এ কার্ভ ইন এ কমপ্লেক্স প্লেন, দ্যাট ইজ দ্য কমপ্লেক্স প্লেন বলতে। প্লেন কারণ টু ডাইমেনশন, এক্স এন্ড ওয়াই দুটো ভেরিয়েবল, থ্রি ডাইমেনশন নয়। সো এ সেট অফ পয়েন্টস দ্যাট ফর্ম এ কার্ভ ইন এ কমপ্লেক্স প্লেন, দ্যাট ইজ কল্ড আর্ক। এটা হচ্ছে ডেফিনেশন, আমি তোমায় দেবো। বাট আর্ক মানে এরকম একটা কিছু কমপ্লেক্স প্লেনে দাগ দিলেই সেটাই আর্ক, যে কোনোভাবে হতে পারে।
নেক্সট হচ্ছে এই আর্কটা কিরকম হতে পারে। প্রথম হচ্ছে এই আর্কের প্রপার্টিটা দুরকম শিখবো। এটা জর্ডন আর্ক। জর্ডন বলে একজন বিশেষ ম্যাথামেটিশিয়ান ছিলেন, তার অনুযায়ী নাম দিয়েছে জর্ডন আর্ক। জর্ডন আর্ক। আচ্ছা, জর্ডন আর্ক কাকে বলবে? আচ্ছা, কন্টিনিউয়াস ক্লোজড কার্ভ। কন্টিনিউয়াস ক্লোজড কার্ভ এর প্রপার্টি হচ্ছে কন্টিনিউয়াস ক্লোজড কার্ভ মানে মাঝে কোনো কার্ভ ডিসকন্টিনিউ থাকবে না। কন্টিনিউয়াস ক্লোজড কার্ভ, continuous closed curve which does not intersect each other with no intersecting মানে কোনো ইন্টারসেক্ট করবে না, বুঝতে পারলে? এরকম ইন্টারসেক্ট করবে না। আচ্ছা, এবার নেক্সট একটা প্রপার্টি হচ্ছে এই আর্কের নেক্সট প্রপার্টি হচ্ছে এটা বলা হবে কন্ট্যুর। কন্ট্যুর কাকে বলে? কন্ট্যুর আর জর্ডন আর্কের মধ্যে ডিফারেন্স রয়েছে, যদি এগুলো ডিফারেন্সটা খুব ম্যাথমেটিক্যালি আমাদের একটু জানতে হবে, শুধু আর কিছু নয়। এটা হচ্ছে এটা একটা একটা ওয়ার্ড আমরা ইউজ করবো এটার জন্য, পিস ওয়াইজ। আমরা পিস ওয়াইজ মানে পার্ট করে সেটা আমরা ইউজ করি। লিমিট ফুরিয়ার অ্যানালাইসিস আমরা এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম, এখানে আমরা ইউজ করব পিস ওয়াইজ স্মুথ আর্ক। যদি একটা আর্ক তৈরি হয়, সেই আর্কটা স্মুথ মানে হচ্ছে যদি এরকম আর্ক হয়, এরকম একটা আর্ক, এটা দেখো স্মুথ নয়, এখানে লিমিট এখানে ডিফাইন করা যাবে না, বুঝতে পারলে? লিমিট কন্টিনিউ ডিফাইন করা যাবে না। যদি ছোট হলে দেখতে পারবে না, এরকম একটা ড্র করি, এরকম একটা আর্ক, তখন এই সমস্ত পয়েন্টগুলোতে এটা আনডিফাইন হয়ে যাচ্ছে, তখন এটাকে বলবো আমি পিস ওয়াইজ কন্টিনিউয়াস বলবো না, তখন এই আর্কটাকে ঠিক কন্ট্যুর বলা যাবে না। কন্ট্যুর হতে হবে সেরকম একটা সাইন, একটা কস বা এরকম একটা গ্রাফ ড্র করলাম, এরকম হতে পারে, এর একটা কন্ট্যুর, বুঝতে পারলি? এখানে যদি কন্টিনিউয়াস রয়েছে বাট পিস ওয়াইজ কন্টিনিউয়াস, এখানে দেখো একটা পয়েন্ট ডিসকন্টিনিউ রয়েছে, যেমন আমরা ফুরিয়ার অ্যানালাইসিসে শিখেছিলাম সেরকম কনসেপ্ট পিস ওয়াইজ কন্টিনিউয়াস, একটা পয়েন্ট শুধু ডিসকন্টিনিউ রয়েছে, আদারওয়াইজ কন্টিনিউয়াস এই পিরিয়ডের ভেতরে, তখন এটাকে আমরা কন্ট্যুর বলতে পারি। বা সাইন বা কোসাইন এরকম কার্ভ, এটা হচ্ছে আমরা কন্ট্যুর বলতে পারি, বুঝতে পারলে? তাহলে জর্ডন আর্ক কাকে বলবে? কন্টিনিউয়াস ক্লোজড কার্ভ উইথ নো ইন্টারসেক্টিং নয়, এটাকে জর্ডন আর্ক বলবে। আর কন্ট্যুর বলবে এটাকে, মানে কন্ট্যুরটা হচ্ছে আরো জেনারেল। আচ্ছা, জর্ডন আর্কে এক্সাম্পল হচ্ছে এরকম, এরকম একটা এক্সাম্পল হতে পারে, এরকম একটা কার্ভ হতে পারে, দেখো একটা কার্ভ একটা হতে পারে, সিম্পল এরকম একটা কন্টিনিউয়াস আর্ক এরকম হতে পারে, এই একটা এরকম একটা হলো কার্ভ হতে পারে, আর এটা হতে পারে এরকম হতে পারে। তা দেখো এই যে সমস্ত ছবিগুলো আমরা ড্র করলাম, এই ছবিগুলো থেকে আমরা বুঝতে হবে এটা কিরকম আর্ক। এটা হচ্ছে সিম্পল ক্লোজড কার্ভ। এটা সিম্পল ক্লোজড কার্ভ বলবে, এটাকে কন্ট্যুর বলবে, এগুলো সবাই কন্ট্যুর, এরা সবাই কিন্তু কন্ট্যুর, বুঝতে পারলে? এরা সবাই কন্ট্যুর, বাট এটা হচ্ছে সিম্পল, এটাও সিম্পল বলবে। সিম্পল কাকে বলবে? নন ইন্টারসেক্টিং যদি হয়, এই ধরনের প্রপার্টি থাকে, তাহলে সিম্পল বলবে। নন ইন্টারসেক্টিং এবং কন্টিনিউয়াস, এখানে কোনো ডিসকন্টিনিউ নেই, এই ফাংশন দুটোর কোনো ডিসকন্টিনিউ নেই, বাট এটাকে তুমি বলবে না, এটাকে সিম্পল আর্ক বলবে না। এটা সিম্পল, বাট এটা সিম্পল নয়, বুঝতে পারলে? আচ্ছা, এটাও সিম্পল নয়, কারণ এখানে কন্টিনিউটি ফাংশনটা কন্টিনিউয়াস রয়েছে, ইন্টারসেক্টিং নয়, বাট এটা সিম্পল নয়, এটা হচ্ছে নট সিম্পল কার্ভ, নট সিম্পল, এটা হচ্ছে নট সিম্পল। এটা হচ্ছে ইন্টারসেক্ট করেছে, আর এটা হচ্ছে একটা পয়েন্টে মিট করেছে, দুটো কার্ভের দুটো পয়েন্টে একটা পয়েন্টে মিট করেছে, এটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারসেক্টিং বলা যাবে না, বাট এটা মিট করেছে একটা পয়েন্টে, মানে কার্ভের দুবার একই ভ্যালুতে চলে এসেছে, এটা হচ্ছে নট সিম্পল। যদি সিম্পল হয় তাহলে এটা জর্ডন কার্ভ মানে হচ্ছে সিম্পল কার্ভ, বুঝতে পারলে? এটা হচ্ছে জর্ডন কার্ভ, এটা জর্ডন কার্ভ, এগুলো জর্ডন কার্ভ নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন যখন ডিফাইন করব, দেখবো এটার জন্য ইন্টিগ্রেশন ডিফাইন করা যায়, এটার জন্য করা যায়, এটার জন্য ইন্টিগ্রেশন ডিফাইন করা যায় না। এটা আমি একটা লুপের জন্য ডিফাইন করতে পারি, এটা আলাদা করে, বা এই লুপের জন্য ডিফাইন করতে পারি, বাট টোটালটা যেন ডিফাইন করতে পারবে না। সে ডিফাইন করতে গিয়ে আমাদের লাইন ইন্টিগ্রাল করবো আমরা, সেক্ষেত্রে আমরা এগুলো ভেক্টর ইন্টিগ্রেশন করার সময় দেখেছিলাম, ভেক্টর আমরা ইন্টিগ্রেশন করেছিলাম, যেগুলো ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস রিয়েল ফাংশন ইন্টিগ্রেশন,
সেখানে আমরা সিম্পল ক্লোজড কার্ভ করেছিলাম। সিম্পল ক্লোজড মানে এটা নট সিম্পল, এটা নট সিম্পল। সিম্পল ক্লোজড কার্ভ যেটা আমরা শিখেছিলাম ভেক্টর অ্যানালাইসিসে, সেটাই এখানে কমপ্লেক্সে ইন জেনারেল ভাবে আর ম্যাথমেটিক্যাল সেন্সে নাম দেওয়া হয়েছে জর্ডন কার্ভ। বুঝতে পারলে? আর জর্ডন কার্ভের মধ্যেই যদি এগুলোকে পিস ওয়াইজ কন্টিনিউয়াস হয়, স্মুথ হয়, পিস ওয়াইজ স্মুথ হয়, তখন এটাকে বলবে কন্টুর। মানে এই দুটো কন্টুর, এটা কন্টুর নয়। এইগুলো তো কন্টুরই। বুঝতে পারলে? জর্ডন কার্ভ মানে কন্টুরই বেসিক্যালি। এটা আইডিয়া পেলে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কানেক্টেড রিজিয়ন বলবো। এটা কার্ভ দিয়ে ডিফারেন্ট জায়গা, রিজিয়ন, ডোমেইন, এগুলো শুধু আইডিয়া দরকার। এগুলো ডেফিনেশন আমাদের মুখস্থ করতে হবে না, বাট আমি নোটে তোমাদের দিয়ে দেবো। জাস্ট একবার দেখে নেবে, যদি টাইম থাকে খাতায় লিখে নাও, তাহলে নোট মধ্যে থাকবে তোমার কনসেপচুয়ালের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের মাল্টি সিম্পল কানেক্টেড রিজিয়ন। কানেক্টেড রিজিয়ন হতে পারে এই একটা, ধরো এরকম একটা রয়েছে, এরকম একটা জিনিস রয়েছে। এই যে ভেতরটা রিজিয়নটা রয়েছে, এটা হচ্ছে এই একটা রিজিয়ন রয়েছে এরকম ভাবে। আরেকটা রিজিয়ন হতে পারে এই একটা রিজিয়ন রয়েছে, এই একটা রিজিয়ন রয়েছে, ঠিক আছে? বা এখানে মোর দেন ওয়ান সার্কেল রয়েছে, এটা হচ্ছে এই একটা রিজিয়ন রয়েছে। এইগুলো বাদ, তখন এটাকে বলবো আমরা, এটা সিম্পলি কানেক্টেড রিজিয়ন। এটা এই দুটোকে বলা হয়, এই দুটোকে বলে সিম্পলি কানেক্টেড রিজিয়ন। কানেক্টেড রিজিয়ন এটা হচ্ছে, এটা দেখো মাল্টি কানেক্টেড রিজিয়ন। এখানে মাল্টি কানেক্টেড অনেকগুলো কন্ট্রোল রয়েছে, একটাই কন্ট্রোল থাকবে মাঝে রিজিয়ন, তার বলে সিম্পল কানেক্টেড রিজিয়ন। এখানে দেখো কন্ট্রাক্ট একটা, দুটো, তিনটে কন্ট্রোল রয়েছে, এটা মাল্টি কানেক্টেড রিজিয়ন। এটাকে বলবে মাল্টি কানেক্টেড রিজিয়ন। কানেক্টেড রিজিয়ন। এখানে আমাদের ইন্টিগ্রেশন গুলো খুব বড় হবে না, খুব সহজে হবে, বাট ইন্টিগ্রেশন করার জন্য ব্যাকগ্রাউন্ড যেটা দরকার আমাদের শিখতে হবে জিনিসগুলো, সেটা একটু টাইম টেকিং, সেটা বুঝতে হবে, নতুন কনসেপ্ট, সেগুলো শেখার জন্য এগুলো পার্ট আমরা শিখছি। এই যে ডেফিনেশন করতে চাই, যে ডেফিনেশন হচ্ছে এই যে কন্ট্যুরটাকে, এই যেটা কন্ট্যুর, ক্লোজ কন্ট্যুর, এই ক্লোজ কন্ট্যুর যদি আমরা সিঙ্ক করে দিই, একটা জায়গায় সিঙ্ক করে দিই, তাহলে একটা পয়েন্টে চলে আসবে, ওয়ান পয়েন্টে চলে আসবে, মিট করবে পুরো কন্ট্যুরটা। বাট এটা যদি সিঙ্ক করে দিই, তাহলে একটা পয়েন্টে মিট করবে না, কারণ এই রিজনগুলো আমাদের বাদ দিতে হবে, এই রিজনগুলো উইদাউট কনসিডারেশন। তাহলে পুরোটা সিঙ্ক করলে এই রিজনে আটকে যাবে, তার মানে এখানে এই সারফেসে আটকে যাবে, সিঙ্ক করে একটা পয়েন্টে আসবে না। যদি পয়েন্টে না আসে, তখনই তাকে বলে মাল্টি কানেক্টেড রিজিয়ন ডেফিনিশনে, মানে ম্যাথমেটিক্যালি। আর এই বলবো একটা পয়েন্টে এসে সিঙ্ক করে যাবে, তাকে বলবে তুমি সিম্পল কানেক্টেড রিজিয়ন। এটা নোটে লেখা আছে, সেটা তুমি একবার দেখে নেবে ম্যাথমেটিক্যালি। এবার আমাদের ডেফিনেট ইন্টিগ্রেশন করতে হবে। ডেফিনেট ইন্টিগ্রেশন কতগুলো এক্সাম্পল নিয়ে প্রথমে কতগুলো ইন্টিগ্রেশন শিখবো, যে ইন্টিগ্রেশনগুলো এক্সামে আসে হঠাৎ কখনো, বাট সেই এক্সাম্পলগুলো কাজে লাগিয়ে আমাদের অনেক ইন্টিগ্রেশন শিখতে হবে, যেগুলো অ্যাডভান্স ইন্টিগ্রেশন, সেগুলো বেশি এক্সামে আসবে। আচ্ছা, এবার ডেফিনেট ইন্টিগ্রেশন ইন কমপ্লেক্স অ্যানালাইসিস। ডেফিনেট ইন্টিগ্রেশন in complex analysis. কমপ্লেক্স অ্যানালাইসিস নরমাল ডেফিনিট ইন্টিগ্রেশনই দেওয়া হবে এখানে, ইনডেফিনিট ইন্টিগ্রেশন এখানে মিনিংলেস, কখনো দেখিও নি। এভাবে এফ অফ জেড, এফ অফ জেড এর ফাংশন রয়েছে ডিজেড। অবভিয়াসলি ফাংশনটাকে সিঙ্গুলারিটি থাকলে একরকম, সিঙ্গুলারিটি না থাকলে অন্যরকম, সেটা আমরা পরে দেখবো সিঙ্গুলারিটি থাকলে কি হয়, না থাকলে কি হয়। এতদিন আমরা সিঙ্গুলারিটি ফাংশন, যেগুলো সিঙ্গুলারিটি রয়েছে, সেই ফাংশনগুলো ইন্টিগ্রেশন কখনো দেয়নি। কথা বুঝতে পারলে? যে ইন্টিগ্রেশনগুলো আমরা করি, ছোট থেকে করেছি, যেখানে কোনটা ফাংশন একটা পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে, সেই ধরনের অঙ্ক তোমায় দেয়নি। মনে করে দেখো, এখন অঙ্কগুলো দেবে কমপ্লেক্স অ্যানালাইসিস, যেগুলোতে সিঙ্গুলারিটি রয়েছে, সেই অঙ্কগুলো তোমাকে এক্সামে দেবে। দ্যাট মিনস ইম্পর্টেন্স হচ্ছে এখানেই কমপ্লেক্স অ্যানালাইসিসে। কমপ্লেক্স অ্যানালাইসিস করে আমরা সিঙ্গুলার পয়েন্ট রয়েছে একটা ফাংশনের, সেরকম ফাংশনের ইন্টিগ্রেশন আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস করে সহজে করতে পারি। আর নর্মাল ফাংশন তো করতেই পারি। বুঝতে পারলে? এটা হচ্ছে ওর ডিফারেন্সটা, এটাই আমরা শিখবো। সিঙ্গুলারিটি থাকলেও আমরা ইন্টিগ্রেশন করতে পারি। রিয়েল লাইফ অ্যানালাইসিস করতে গেলে দেখবে অনেক ফাংশন চলে, সেটা সিঙ্গুলারিটি রয়েছে, সেটাকে আমি নর্মাল ইন্টিগ্রেশন করতে পারি না, তখন আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস করে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, আমরা এখানে এই ফাংশনটাকে এফ অফ জেড ডিজেড এই ইন্টিগ্রেশন করছি কোথা থেকে, z1 থেকে z2। আচ্ছা, এটা ইকুয়াল টু এফ অফ ক্যাপিটাল এফ লিখলাম, এফ অফ z1 মাইনাস z2 আপার লিমিট এফ অফ z1 হলো হোয়ার এই ক্যাপিটাল জেডটা কি হবে, আর ক্যাপিটাল জেডটা হচ্ছে এফ প্রাইম জেড। ক্যাপিটাল এফটাকে আমরা যদি প্রাইম করি, দ্যাট ইজ ডিফারেন্সিয়েট করি,
এফ অফ জেড পাওয়া যায়। আমরা এটাকে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যাবে সেই সেন্সে আমরা এইভাবে ডিরেক্টলি লিখলাম আর কি। দ্যাট মিনস ক্যাপিটাল জেড একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়, আমরা এই ফাংশনটা ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যাবে, এইভাবে আমরা লিখলাম। বেসিক্যালি ওটাই হচ্ছে রেজাল্ট অফ ইন্টিগ্রেশন। এবার চলো এক্সারসাইজ করা যাক। প্রথম যে এক্সারসাইজগুলো করবো 1 বাই 1 সবগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট, শুধু অঙ্ক হিসেবে ইম্পর্টেন্ট নয়, এই যে ডেভেলপমেন্ট অফ কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? অঙ্ক তো শিখতেই হবে, আনসারটা মনে রাখতে হবে। যেমন ধরো আমরা ফর্মুলার মতো ব্যাপারটা, যেমন সাইন অফ এ প্লাস বি, এটা আমাদের প্রথম যখন শিখেছি আমরা ইনিশিয়ালি, তখন এটা ছিল একটা ম্যাথামেটিক্স। প্রুভ করো সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু কত হয়। সাইন অফ এ প্লাস বি আমরা প্রুভ করেছি, শিখেছি, ডেভেলপ করেছি, তারপর ওটাকে কাজে লাগিয়ে অনেক কিছু আমরা বের করেছি। ঠিক এরকম ভাবেই ওগুলো ফর্মুলার মতো ভাবতে পারো। এখন আমরা ইন্টিগ্রেশন করবো, যেগুলো ছোট ছোট ইন্টিগ্রেশন এক্সামে আসবে 2 মার্কস দিয়ে, কখনো ওইটাকে কাজে লাগিয়ে বড় একটা ইন্টিগ্রেশনে ওটা কাজে লাগাবো। তাহলে এগুলো তো লাইক এ ফর্মুলা, স্মল ফর্মুলা আমরা ডেভেলপ করবো এখন। এক্সারসাইজ 1, বাট নট এ খুব বড় সড়ো ফর্মুলা নয়, বাট একটা ইউজফুল রেজাল্ট আর কি বলতে পারো। সেটা হচ্ছে ফাইন্ড, এক্সারসাইজ 1 এ করছি আমরা, ফাইন্ড ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড, লিমিট নাও 0 থেকে i প্লাস 1 এই লিমিটে জেড স্কোয়ার ডিজেড ইন্টিগ্রেশন করো। চলো ইন্টিগ্রেশন করা যাক। i ইকুয়াল টু, এখানে দেখো কোনো সিঙ্গুলারিটি কোনো ব্যাপার নেই, নর্মাল ইন্টিগ্রেশন। সিঙ্গুলারিটি ফাংশন বলেছিলাম, সিঙ্গুলারিটি গুলোকে অ্যানালাইসিস করা যায় সেটা আমরা পরে দেখবো, বাট ইনিশিয়ালি উইদাউট সিঙ্গুলারিটি যেরকম ছোট থেকে শিখেছি সেই অঙ্কগুলো আগে করবো, তারপর তো আমরা সিঙ্গুলারিটি যাবো। i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ দিস 0 টু i প্লাস 1 জেড স্কোয়ার ডিজেড। তো ইন্টিগ্রেশন যে রুল জানি সেই রুল এখানেও ভ্যালিড। তো এখানে গিয়ে জেড কিউব বাই 3 হবে। ওকে, জেড কিউব বাই 3 নাও লিমিট বসাও 0 থেকে i প্লাস 1, যেটা জায়গায় i প্লাস 1 বসাবে, যেটা জায়গায় 0 বসাবে, যেটা জায়গায় i প্লাস 1 বসাও তাহলে 1/3, যেটা জায়গায় z ইকুয়াল টু কমপ্লেক্স নাম্বার সেই কমপ্লেক্সই বসবে, তাহলে 1 প্লাস i লিখি, মানে এরকম 1 প্লাস i কিউব মাইনাস 0 কিউব। ঠিক আছে, আবার লিমিট লোয়ার লিমিট পরিষ্কার বুঝে বসিয়ে দিলাম। একদম সহজ ব্যাপার, বলে কি আর কঠিন, সহজ ব্যাপার, এই অঙ্কটাও কাজে লাগবে পরে। তো 1/3, তাহলে যে i প্লাস 1 প্লাস i কিউব এটাকে ভেঙে দাও, তো 1 প্লাস মানে 1 কিউব মানে 1 কিউব মানে 1 মাইনাস 3, এটা প্লাস রয়েছে, তাহলে প্লাস 3 এই 1 স্কয়ার মানে a স্কয়ার ইনটু b, মানে 3i প্লাস 3, এটা হয়ে যাবে a ইনটু b স্কয়ার, মানে হচ্ছে -1 প্লাস i স্কয়ার হয়ে যাবে, এরকম হবে না, i কিউব হবে, তাই তো, a কিউব i কিউব হবে, প্লাস এটা 1 কিউব, তাহলে a কিউব প্লাস এটা কিউব, তাহলে কি হচ্ছে 1/3, এটা হচ্ছে 1, এটা প্লাস 3i, এটা মাইনাস 3, এটা হয়ে যাবে i মাইনাস i, কেন মাইনাস i কিউব, i স্কয়ার মানে -1, এরকম ভাবে হলো। তাহলে এটা সিম্পল ব্যাপার দাঁড়িয়ে গেল, এটা -2/3 -2/3 1/3 দিয়ে ডিভাইড করেছো, আর এটা হচ্ছে 3i, এটা -i, তাহলে +2i, এটা +2i/3, এটা আনসার হচ্ছে। এটা জাস্ট সিম্পল অঙ্ক, সিম্পল আনসার, 2 নম্বরের অঙ্ক এক্সাম আসতে পারে। জাস্ট এটা একটা ইন্টিগ্রেশন করে দেখালাম, এরকম ইন্টিগ্রেশন করা যায়। ওকে, চলো এবার আমরা সেই স্পেশাল ছোট ছোট ইন্টিগ্রেশন গুলো করবো। এটা একটা ইন্টিগ্রেশন, এটাও কাজে লাগবে। এখানে কোনো ডিসকন্টিনিউটি কোনো ব্যাপার নেই, সিঙ্গুলারিটির ব্যাপার নেই, নর্মাল ইন্টিগ্রেশনের অঙ্ক, নর্মাল ফর্মুলা বসিয়ে যাবে, জাস্ট কমপ্লেক্স নাম্বার, এটাই হচ্ছে ডিফারেন্স। নেক্সট আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 2। এটা প্রুফ ইন্টিগ্রেশন অফ কন্ট্যুর, এরা সি ফর কন্ট্যুর ইন্টিগ্রেশন। কন্ট্যুর মানে হচ্ছে কার্ভ ইন্টিগ্রেশন, মানে কার্ভ মানে এখানে সারফেস ইন্টিগ্রেশন নয়, কার্ভ ইন্টিগ্রেশন মিলি করবে, সারফেস ইন্টিগ্রেশন নয়, কার্ভ ইন্টিগ্রেশন মানে কন্ট্যুর ইন্টিগ্রেশন। কন্ট্যুর মানে হচ্ছে ডিফাইন করেছি, মানে একটা ক্লোজ পাথ, নন ইন্টারসেক্টিং কার্ভ, নাম্বার 1 নন ইন্টারসেক্টিং কার্ভ, এবং ফাইনাইট নাম্বার ডিসকন্টিনিউটি রয়েছে। তবে নরমালি ডিসকন্টিনিউটি এখানে অলমোস্ট নেই, থাকলে একটা দুটো থাকবে, এরকম ক্লোজ কন্ট্যুর হলো। ঠিক আছে, ক্লোজ কন্ট্যুর হলো, তাহলে এরকম সিম্বল মানে ক্লোজ কন্ট্যুর। এটা সিম্বল না থাকে মানে ক্লোজ নয়, সেটা তুমি জানো, এখানে আমরা সেটা অ্যাপ্লিকেবল। এটা dz by z equal to 2πi, এটা হচ্ছে অঙ্ক। প্রুফ ইন্টিগ্রেশন অফ ক্লোজ কন্টিনিউ dz by z equal to 2πr, where c is the unit circle in the anticlockwise, where
সি, এই কন্ট্রোলটা কি? সি, এই যে ইউনিট সার্কেল, এই যে ইউনিট সার্কেল না হয় যদি সার্কেল রেডিয়াস 2 তাহলেও হতো। এই যে ইউনিট সার্কেল, ইউনিট সার্কেল ইন সার্কেল অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ সেন্স, ক্লকওয়াইজ মানে নেগেটিভ সেন্স, ইন অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি কিছু না বলা থাকে তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ সেন্স। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে পজিটিভ সেন্স। এবার দেখো প্রথম অঙ্ক পেলে এটা সিমিলারিটি রয়েছে। তাহলে ফাংশনটাকে কি বলেছে? এটা ফাংশনটা যদি ছবি আঁকার চেষ্টা করি, প্রথমে এরকম কন্ট্রোল দেওয়া থাকলে একটা ছবি এঁকে বোঝার চেষ্টা করি সবসময়। ইউনিট সার্কেল মানে হচ্ছে ম্যাগনিটিউড 1, ইউনিট সার্কেল ম্যাগনিটিউড 1। আচ্ছা ইউনিট সার্কেলটা, ইউনিট সার্কেল, ইউনিট সার্কেল এটা কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে বললাম। ইউনিট সার্কেল ম্যাথমেটিক্যালি বের করার চেষ্টা করি। এটা কমপ্লেক্স ইউনিট সার্কেল ভাবো, যদি আমরা রিয়েল অ্যানালাইসিসের কথা ভাবি তাহলে ইউনিট সার্কেল আমরা কিভাবে লিখবো? ইউনিট সার্কেল লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে ইউনিট সার্কেল। তাহলে এদিকে তুমি এক্স নাও, এদিকে তুমি ওয়াই নাও, একটা সার্কেল ড্র করো, ইউনিট সার্কেল রেডিয়াস 1, এই রেডিয়াস 1 দ্যাট ইজ আমার ইউনিট সার্কেল। এবার কমপ্লেক্স আমরা ইউনিট সার্কেল কিভাবে লিখতে পারি? এখানে আমরা জেড ইউজ করিনি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো ভেরিয়েবল ইউজ করেছি। দেখো আমি কমপ্লেক্সে কিভাবে লিখবো, মড অফ জেড ইকুয়াল টু 1। দেখো তো ইউনিট সার্কেল হলো কিনা, কি করে হলো দেখো। জেড মানে হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। মড অফ জেড মানে হচ্ছে জেড ইন্টু জেড স্টার তার রুট, তাহলে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই তার রুট, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। তাহলে মড অফ জেড ইকুয়াল টু 1, মড অফ জেড ইকুয়াল টু 1। তো মড অফ জেড দিকে স্কোয়ার নিয়ে নাও, তাহলে এটা পেয়ে যাচ্ছ। তাহলে মড অফ জেড তার স্কোয়ার করলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু 1 পাচ্ছ। তার মানে এই জিনিসটা লেখা হলো, আমরা যেমন রিয়েল লাইফ লিখতাম এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইউনিট সার্কেল, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে যে রেডিয়াস 2 ওয়ালা একটা সার্কেল, ওটাকে আমরা কমপ্লেক্স একটা শর্টকাটে সুন্দরভাবে লিখতে পারি। জেড মড অফ জেড ইকুয়াল টু 1। মড অফ জেড ইকুয়াল টু 1 মানে হচ্ছে, এটা দেখালাম তোমাকে বোঝানো, তুমি দেখো আর কোথাও দেখাতে হবে না, একবার তোমাকে দেখালাম যে মড অফ জেড ইকুয়াল টু 1 মানে হচ্ছে দিস mod root over x square plus y square to 1. That means x square plus y square equal to 1 square. ইউনিট সার্কেল যদি 2 হতো তাহলে 2 স্কয়ার। তাহলে মড অফ z ইকুয়াল টু 1, এটা পিকচার ড্র করলে কি হবে, এটার ম্যাগনিটিউড 1। তাহলে ইউনিট সার্কেলটাকে আমরা এইভাবে কমপ্লেক্স এইভাবে লিখব। যদি ইউনিট সার্কেলটা কোথায়, 0 তে থাকলে কটা সার্কেল ড্র করা তোমার এখানে শিখিয়ে দেবো। তাহলে এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে তুমি পাশে সার্কেল ড্রয়িং, কোরকম সার্কেল থাকলে কি হবে সেটা লিখে নাও, ঠিক আছে? এটা সার্কেল ড্রয়িং z ইকুয়াল টু মড অফ z ইকুয়াল টু 1। আচ্ছা মড অফ z ইকুয়াল টু 2 যদি হতো, এটা সার্কেল হচ্ছে এটা। এবার নেক্সট হচ্ছে এক্সাম্পল হচ্ছে মড অফ z ইকুয়াল টু 2। মড অফ z ইকুয়াল টু কি হলো, আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করে দিই তার মানে কি দাঁড়াচ্ছে, এটা যদি রিয়ালে লিখতে চাই তাহলে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, তাই তো হবে। দ্যাট মিন্স এটা কি হবে, সার্কেল অফ রেডিয়াস 2, এক্স ওয়াই যেখানে রেডিয়াস হচ্ছে 2 ইউনিট। তাহলে মড অফ z ইকুয়াল টু 2 মানে রেডিয়াস 2 ইউনিট রেডিয়াসে একটা সার্কেল, সবাই বুঝতে পারলে। এবং মড অফ z ইকুয়াল টু এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 0 পয়েন্ট অরিজিনে, মানে অরিজিনকে সেন্টার করে। নেক্সট আরেক ধরনের সার্কেল, তুমি এখানে পাশে একটু জায়গা আছে তোমার খাতায়, তুমি পাশে উপর নিচে এই সার্কেলের ছবিগুলো ড্র করো, খুব ইম্পর্টেন্ট জিনিস। জিনিস হচ্ছে z মাইনাস 1 তার মড ইকুয়াল টু 2। এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল। কিভাবে হচ্ছে দেখো, এটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কিভাবে অ্যানালাইসিস করতে পারি দেখো। z মানে হচ্ছে x মাইনাস 1 প্লাস iy তার মড ইকুয়াল টু 2। এবার দেখি x, এইখানে যে x ছিল সেই x টা রিপ্লেস বাই x মাইনাস 1 দিয়ে। তাহলে এখানে যদি এটা স্কয়ার করে দিই তাহলে কি হবে, x মাইনাস 1 তার স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। এবার এই সাইকেল তুমি ড্র করো, এই সাইকেল ড্র করলে এটা রেডিয়াস কি হবে, রেডিয়াস হবে এটা x এটা y, এটা রেডিয়াস ভ্যালু হবে 2, যদি 2 থাকে এখানে 2 হবে রেডিয়াস 2। বাট অরিজিনটা কোথায় আগে ছিল 0 0 পয়েন্ট। অরিজিন যদি 0 0 পয়েন্ট সেটা ইকুয়েশনে x স্কয়ার প্লাস y স্কয়ার 2, বাট অরিজিন যদি 1, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 0, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1, 0। এই অরিজিনটা 1, 0, অরিজিনটা কোথায় রয়েছে, অরিজিনটা এখানে রয়েছে, এটা অরিজিনটা এখানে রয়েছে। তার মানে আমাদের x অ্যাক্সিসের অরিজিন হচ্ছে এটা, এখানে এটা মুভ করে গেছে কোন পয়েন্টে, x ইকুয়াল টু 1 পয়েন্টে, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 0, সেখানে সার্কেলের সেন্টারটা মুভ করে গেছে। তাহলে আমরা সার্কেলের ইকুয়েশন এখানে আমাদের কখনো এই ল্যাঙ্গুয়েজে দেবে, সি যে
ইউনিট সার্কেল অফ রেডিয়াস পয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজ, বা কখনো বলে দেবে কন্ট্যুর সি, এভাবে ডিফাইন করবে সি কোলন দিয়ে mod of z equal to 1, এই ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দিস। এই কথাটাই মানে হচ্ছে হোয়ার সি ইজ এ ইউনিট সার্কেল অফ রেডিয়াস অ্যান্টি ক্লকওয়াইজ, এটার মানে হচ্ছে ম্যাথমেটিক্যালি বলবে সি কোলন জেড mod of z equal to 1। তার মানে mod of z equal to 1 থেকে তুমি বুঝতে হবে এই কন্ট্যুরটা হচ্ছে একটা সার্কেল, যে সার্কেলের সেন্টারটা হচ্ছে অরিজিনে রয়েছে, ম্যাগনিটিউডটা 1। mod of z equal to যদি 2 হতো তাহলে অরিজিনে রয়েছে, সেন্টারটা অরিজিনে রয়েছে এবং রেডিয়াস হচ্ছে 2। z - 1 তার mod ইকুয়াল টু 2 রয়েছে, দ্যাট মিন্স এটা ম্যাগনিটিউড রেডিয়াস হচ্ছে 2 আর সেন্টারটা রয়েছে 1,0। যদি এটা হতো z - i, z - i mod of z - i equal to 2, তাহলে তোমার লিখতে হবে এই আইটা এখানে চলে আসতো। তাহলে তখন সেন্টার রয়েছে কোথায়? সেন্টার রয়েছে 0, i পয়েন্টে। যদি এটা হতো z প্লাস i, তাহলে সেন্টার কোথায় চলে যেত? 0, i, 0, i পয়েন্টে সেন্টার চলে যেত। তাহলে আমরা একটা সার্কেলের ইকুয়েশন ইন কমপ্লেক্স অ্যানালাইসিসে কিভাবে লিখতে পারি, এরকম খুব ইম্পর্টেন্ট। কারণ সার্কেলের ইন্টিগ্রেশন বেশি তোমায় দেবে এবং সার্কেলের অঙ্কগুলো এই ল্যাঙ্গুয়েজে, তোমায় কোড ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, তোমার দেখে তখন বুঝতে হবে, সব ল্যাঙ্গুয়েজে বড় বড় করে লেখা থাকবে না। ওকে, তাহলে একটা মোটামুটি আইডিয়া পেলাম, এবার অঙ্ক বুঝতে করতে দেখবে আরো পরিষ্কার আইডিয়া হবে সার্কেলের ইকুয়েশন কিভাবে থাকবে। ওকে, চলো এই অঙ্কটা এবার করা যাক। কারণ বলছি এই সমস্ত অঙ্কগুলো করা মানেই একটা করে শেখার জিনিস রয়েছে এর ভেতরে। এই দেখো এই অঙ্কটা সিঙ্গুলারিটি আছে, z equal to 0 পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে। সিঙ্গুলারিটি z equal to 0 পয়েন্ট এবং সেটা ইন্টিগ্রেশন যেটা বলেছে c ইজ এ ইউনিট সার্কেল অফ ক্লকওয়াইজ, সেটা এই 0 পয়েন্টটা এখানে ভেতরে রয়েছে। তার মানে ওই সার্কেলের ভেতরেই 0 পয়েন্টটা রয়েছে। কন্ট্রোলের ভেতরে নেই, কন্ট্রোলের উপরে নেই, বাট কন্ট্রোলের এনক্লোজিং রিজিয়নের ভেতরে রয়েছে 0 পয়েন্টটা। তাহলে এটা নরমাল ইন্টিগ্রেশন যে dx by x x equal to 0 পয়েন্টে ইনক্লুড করে তখন অঙ্কটা করা বেশ অন্যরকম। log of x হতো, বাট x equal to 0 পয়েন্ট বাদ দিয়ে x not equal to 0, বাট এখানে x equal to 0 পয়েন্ট, 0 not equal to 0 পয়েন্ট সমস্ত কিছু ইন্টিগ্রেশন করা যায়। এই যে ডিফারেন্স। চলো কিভাবে অঙ্কটা করবে। আচ্ছা, এবার আমরা এটা প্যারামেট্রিক ফর্ম নেব। we can represent a circle in the form circle C, in the form z of t, আমরা প্যারামেট্রিক ফর্ম t নিয়ে এলাম, z of t মানে থিটা, থিটার জায়গায় t নিয়ে এলাম, z of t equal to cos of t plus i sin t। তুমি এটা x plus iy লিখলে t এর cos of t plus i sin t। তুমি বলবে এটা কি করে সার্কেল ইকুয়েশন হলো, দেখো এটা ম্যাগনিটিউড করে দেখো, এটা ম্যাগনিটিউড ইকুয়াল টু হয়ে যাবে cos স্কয়ার t plus sin স্কয়ার t equal to 1, তাহলে এটা সার্কেল ইকুয়েশন হতে পারে। তাহলে প্যারামেট্রিক ফর্ম, ম্যাগনিটিউডটা 1 এখানে রয়েছে, বেসিক্যালি প্যারামেট্রিক ফর্ম, থিটা না লিখে আমরা t টার্মসে লিখলাম। এটা মানে হচ্ছে দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার it, আমরা e টু দি পাওয়ার it লিখতে পারি এটাকে, যেখানে টা হচ্ছে, আর অবভিয়াসলি টা হচ্ছে টাইম নয়, যেটা টেম্পারেচার নয়, টা কি হবে অ্যাঙ্গেল হবে। এখানে 0 this equal to t this equal to 2 পাই, t এর লিমিটে 0 থেকে 2 পাই, 2 পাই না হলে প্লাস মাইনাসে গন্ডগোল আসবে, কারণ প্লাস মাইনাসে গন্ডগোল আসতে পারে, সেটা নরমালি 0 থেকে 2 পাই ফার্স্ট যেটা ব্রাঞ্চ হয় সেটাই, যদি এখানে ব্রাঞ্চের কনসেপ্ট দরকার নেই। এটা নাও এবার ইন্টিগ্রেশন করো, হেন্স ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন dz বাই দিস, dz মানে হচ্ছে i e to the power it dt, তার d of this, d of z, z মানে এটা, তাকে এটা হবে ডিভাইড বাই e to the power it। ঠিক আছে, কন্ট্রোল ইন্টিগ্রেশন, তাহলে i ইন্টিগ্রেশন বাইরে চলে যাবে, এবার e to the power it, e to the power it কেটে যাবে dt, ঠিক আছে, ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন, ভেরি ইজি। ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন কত হবে, 0 থেকে 2 পাই, লিমিট 0 থেকে 2 পাই, তাহলে হয়ে যাবে i dt 0 থেকে 2 পাই লিখতে পারো, তাহলে লিমিট বসালে 2 পাই i, সেটাই হয়ে গেল आंसर। 2 পাই ইন্টিগ্রেশন করে 2 পাই i, এই ভেরি ইজিলি আমরা এইভাবে অঙ্কটা করে দিলাম। 2 পাই i। এবার কমপ্লেক্স নাম্বার, i ইজ এ কমপ্লেক্স নাম্বার যদি হয় তাহলে आंसर হচ্ছে 2 পাই i। তুমি ভেবে দেখো এই dx বাই x যদি হতো, ইন্টিগ্রেশন করে log of x লিখে দিতাম,
রিয়েল লাইফে রিয়ালে লগ অফ এক্স আমরা করেছি, তখন এরকম কন্ট্রো ইন্টিগ্রেশন নয়, এসব কনসেপ্ট নয়। কন্ট্রো ইন্টিগ্রেশন একটা সার্কুলার ইন্টিগ্রেশন রয়েছে, সার্কুলার পাথ ইন্টিগ্রেশনটা করেছো, এবং সেটার আনসার হচ্ছে 2πi। তার লগ অফ এক্স ইকুয়াল টু আনসার এক্স বললে হবে না, তখন ক্লোজ কন্ট্রোর ব্যাপারে ওখানে আসে না, আর এখানে এটা ক্লোজ কন্ট্রোর। তো ক্লোজ কন্ট্রোল dz বাই জেড ইকুয়াল টু 2πi। এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা কাজে লাগবে। নেক্সট, এটা হচ্ছে কি একটু দাদা, এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, এটি জেনারেলাইজ ফর্ম একটা ইন্টিগ্রেশন করবো, যে অঙ্কটা এক্সামে দেবে, ভীষণভাবে কাজেও লাগবে। এবার একটা অঙ্ক দেবে, এরকম অঙ্ক, প্রুফ এক্সারসাইজ 3, প্রুফ। কি প্রুফ করবে? প্রুফ কন্ট্রো ইন্টিগ্রেশন, ক্লোজ কন্ট্রো ইন্টিগ্রেশন। এবার z মাইনাস জেড নট, z মাইনাস জেড নট, যেটা একটা পয়েন্ট, z মাইনাস জেড নট টু দি পাওয়ার m dz, z মাইনাস জেড নট টু দি পাওয়ার m dz ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু 2πi হবে, ইফ m ইকুয়াল টু -1। m টা যদি -1 হয়ে যায় তাহলে কি হবে? dz বাই z মাইনাস জেড নট, সেটা আনসারটা হবে 2πi। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ 0 ইফ m নট ইকুয়াল টু -i, -1 ছাড়া অন্য যে কোনো পয়েন্ট হলে এটার আনসার 0 হবে। এটি তোমাকে প্রুফ করতে হবে। where c is a closed circle of radius rho, where লিখতে পারো c, আর c কোলন দিয়ে লিখতে পারো z মাইনাস জেড নট ইকুয়াল টু রো। এর মানে হচ্ছে c is a closed circle, c is a closed circle, কন্ট্রো ইন্টিগ্রাল মানে ক্লোজ দেওয়াই আছে এখানে, c is a circle at z মাইনাস জেড নট, z মাইনাস জেড নট হচ্ছে x, x নট, y নট, ওই পয়েন্টে সেন্টার রয়েছে এবং ম্যাগনেট হচ্ছে রো। যে ছবি ড্র করো, তাহলে ছবি ড্র করতে হবে এরকম। এটা হচ্ছে অরিজিন অফ দিস সার্কেল, এটা হচ্ছে x নট y নট, কারণ z নট হলো মানে x নট y নট, এটা হচ্ছে সেন্টার। রেডিয়াস কত? এই রেডিয়াস হচ্ছে রো, বুঝতে পারলে? কোথায় রয়েছে অরিজিনটা? কোথায় অরিজিনটা? হচ্ছে এখানে, এটা হচ্ছে x, এটা y। ইন জেনারেল ভাবে আমরা এরকম একটা সার্কেল ড্র করতে পারি, যা এরকম ভাবে রোটাকে 1 রাখতে পারো, নট ইকুয়াল টু 1 রাখতে পারো। ওকে, এটা ইন্টিগ্রেশন করো, সেম প্যারামেট্রিক ফর্মই ধরবো বাট একটু ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, we can represent c as z থিটা, থিটা ভাবে t ধরে লিখতে পারো, z ফাংশন অফ থিটা, থিটা লিখতে পারো, বা p এর টার্মস লিখতে পারো, একই জিনিস, থিটা যে অ্যাঙ্গেল, ইকুয়াল টু z নট প্লাস রো ই টু দি পাওয়ার i থিটা। কি করে হলো? কিছুক্ষণ আগে একটা অঙ্ক করে এলাম, যেটা হচ্ছে অরিজিনটা 0 ছিল, 0 থাকার জন্য আমরা পেয়েছিলাম রো ম্যাগনিটিউড রো ই টু দি পাওয়ার i থিটা। সার্কেলের ইকুয়েশন বেসিক্যালি ঘুরিয়ে পেলাম প্যারামেট্রিক ফর্মে যে লিখি, প্যারামেট্রিক মানে cos অফ থিটা প্লাস i sin থিটা ই টু দি পাওয়ার i থিটা, যে ম্যাগনিটিউড 1 থাকে। তাহলে সার্কেলের ইকুয়েশন যদি ম্যাগনিটিউড রো হয়, রো cos অফ থিটা প্লাস i sin থিটা, বুঝতে পারলে? রো cos অফ থিটা প্লাস রো i sin থিটা, এটা হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন বলতে পারি। এখান থেকে স্কোয়ার করলে কি হবে? এটা মড অফ দিস ইকুয়াল টু সামথিং, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, ই টু দি পাওয়ার i থিটা হয়ে যাবে, রো ই টু দি পাওয়ার i থিটা। তা রো ই টু দি পাওয়ার i থিটা হচ্ছে সার্কেলের কমপ্লেক্স ইকুয়েশন, আমরা সার্কেল লিখতে পারি রো ই টু দি পাওয়ার i থিটা, মানে বেসিক্যালি cos অফ থিটা প্লাস i sin থিটা, মানে ওই প্যারামেট্রিক ফর্ম অফ সার্কেল বেসিক্যালি ঘুরিয়ে ফিরে লিখতে পারি। তাহলে মানে x প্যারামেট্রিক ফর্ম হচ্ছে x ইকুয়াল টু রো cos থিটা, y ইকুয়াল টু sin থিটা, বাট x ইকুয়াল টু যদি এটা হয়, y ইকুয়াল টু এটা হয়, তাহলে z ইকুয়াল টু কি হবে? z ইকুয়াল টু হবে x প্লাস iy, সেই সেন্সে z ইকুয়াল টু দিস। তাহলে কমপ্লেক্স প্যারামেট্রিক ফর্ম হচ্ছে, রিয়াল প্যারামেট্রিক ফর্ম ছিল x ইকুয়াল টু a cos অফ থিটা, y ইকুয়াল টু a sin থিটা, হচ্ছে প্যারামেট্রিক ফর্ম অফ সার্কেল। বাট কমপ্লেক্স অ্যানালিসিসে z মানে হয়ে যাবে a cos অফ থিটা প্লাস i sin অফ থিটা, a কমন, তাহলে চলে এলো a ই টু দি পাওয়ার i থিটা। সো z ইকুয়াল টু ই টু দি পাওয়ার i থিটা, z ইকুয়াল টু a ই টু দি পাওয়ার i থিটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম অফ এ সার্কেল ইন কমপ্লেক্স অ্যানালিসিস। আর এটা হচ্ছে x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু a sin থিটা, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম অফ সার্কেল রিয়াল, বুঝতে পারলে? এই কমপ্লেক্স আমরা এরকম লিখতে পারবো প্যারামেট্রিক ফর্ম। এবার যদি এটা অরিজিনটা at থিটা ইকুয়াল টু 0 তে, মানে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 তে থাকে, তাহলে এটা ইকুয়েশন। আর সেটা না হয় তাহলে কি একটা পার্ট অ্যাড করতে হবে, তাহলে z থিটা ইকুয়াল টু z নট প্লাস রো দিস, z
যদি রোটা 0 হয় তাহলে এটা হচ্ছে z থিটা ইকুয়াল টু দিস প্যারামেট্রিক ফর্ম অফ সার্কেল ইন কমপ্লেক্স অ্যানালাইসিস। আর যদি জেডটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই পয়েন্ট z নট, z নট মানে যে x নট প্লাস i y নট, এই পয়েন্টটা সেটা। ওকে, এবার আমাদের কি চেয়েছে এখানে? এখানে যে z মাইনাস z নট টু দি পাওয়ার m, তাহলে z মাইনাস z নট টু দি পাওয়ার m কত জিনিসটা বের করতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারো অর z মাইনাস z নট টু দি পাওয়ার m ইকুয়াল টু কি হবে? দ্যাট ইকুয়াল টু রো টু দি পাওয়ার im থিটা টু দি পাওয়ার m, মানে z মাইনাস z নট ইকুয়াল টু হবে রো টু দি পাওয়ার i থিটা, তাকে তুমি টু দি পাওয়ার m করে দিলে, যদি এরকম হয়ে গেল। এবার dz ইকুয়াল টু কত হবে? এখানে dz বের করো, এখান থেকে dz বের করো, আমাদের dz লিখতে হবে, এই যে dz মানে z নট কে কনস্ট্যান্ট কোয়ান্টিটি ডিফারেন্স করলে 0 হয়ে যাবে, তাহলে i রো টু দি পাওয়ার i থিটা d থিটা। নাও হেন্স i ইকুয়াল টু ইন্টিগ্রেশন কন্ট্রোল ইন্টিগ্রেশন প্যারামেট্রিক ফর্ম বসিয়ে দাও, তাহলে z মাইনাস z নট টু দি পাওয়ার m মানে হচ্ছে রো m টু দি পাওয়ার i m থিটা, এটা হয়ে যাবে i রো টু দি পাওয়ার i থিটা d থিটা। তো ইন্টিগ্রেশন বাইরে চলে যাবে i, rho is constant quantity that will also go outside the integration, তাহলে i এটা হয়ে যাবে i রো টু দি পাওয়ার, এই i বাইরে চলে এলো, রো টু দি পাওয়ার m প্লাস 1, রো হচ্ছে রেডিয়াস, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন বাইরে চলে গেল, পুরো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার im প্লাস 1 থিটা ডি থিটা। এবার এটা দেখো আনসার কত হবে। আচ্ছা, এটাকে এই ফর্মে রাখতে পারো, এই ফর্মে না রেখে cos sin ফর্মে লিখি, তাহলে আমাদের লিখতে ভাবতে সুবিধা হবে। এটাকে যদি আমি cos sin ফর্মে রাখি, এখানে i বাইরে থাকছে, এখানে i বাইরে থাকে, যদি রো টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টিগ্রেশনের ভেতরে কি হবে? cos অফ প্লাস sin, cos অফ m প্লাস 1 থিটা ডি থিটা প্লাস i ইন্টিগ্রেশন অফ sin অফ m প্লাস 1 থিটা ডি থিটা, এটা ইন্টিগ্রেশন। এবার এরকম ইন্টিগ্রেশন মানে রুট হোল পাই, মানে এটা যেখানে স্টার্ট করবে সেখান থেকে ফিরে আসবে, মানে 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। এবার আমরা আগের সেমিস্টারে অনেক এরকম ত্রিকোণমিতিক অঙ্ক করেছি, করে আমরা স্মার্ট হয়েছি, সেক্ষেত্রে কোনটা কত আনসার ডিরেক্টলি আমরা বলে দিতে পারি, গ্রাফিক্যালি বা কনসেপচুয়ালি বলে দিতে পারি। সেভাবে যদি বলে দিই তাহলে এখান থেকে তাকিয়ে দেখো আনসারটা কি হবে। m এর ভ্যালু যদি এখানে দেখো m এর ভ্যালু যদি -1 হয়, তাহলে cos অফ -1 মাইনাস +1 0 হয়ে যাবে, cos অফ 0 মানে 0, 0 মানে cos অফ 0 মানে 1 হয়ে যাবে, তাই এটা হয়ে যাবে ডি থিটা। আনসার কত হবে? 2 পাই, আনসার হবে 2 পাই, ঠিক আছে, আনসার হবে 2 পাই। আর যদি এটা যদি -1 হয় তাহলে -1 + 1 মানে 0 হবে, sin 0 মানে 0, মানে আনসার 0, এটা 0 হয়ে গেল। আর আদারওয়াইজ m এর ভ্যালু যদি 0 হয়, cos অফ থিটা ডি থিটা, আনসার কত হবে? cos অফ থিটা ডি থিটা 0 2 পাই, আনসার 0, মনে করে দেখো, এটা 0, m এর ভ্যালু 0 বসালে 0 থেকে 2 পাই, sin অফ 1 থিটা মানে থিটা, sin অফ থিটা ডি থিটা, আনসার কত হবে? 0 হবে। এবার m এর ভ্যালু তুমি +1 বসিয়ে দাও, sin অফ 2 থিটা ডি থিটা, যেহেতু 2 পাই, মনে করে দেখো আনসার 0 হয়। sin অফ 2 cos অফ 2 পাই, cos অফ 2 থিটা ডি থিটা, 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই, আনসার কত হবে? 0 হবে। এগুলো সব আমরা সার্কুলার ইন্টিগ্রেশন জানি। তাহলে দেখতে পাচ্ছি এটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ইফ এখানে আমরা সহজে লিখতে পারি ইফ m ইকুয়াল টু -1 দেন i ইকুয়াল টু কত আছে? এই i ই টু দি পাওয়ার m প্লাস 1, এটা হচ্ছে cos অফ 0 মানে ইন্টিগ্রেশন অফ cos অফ 0 ডিগ্রি, cos অফ 0 ডি থিটা 0 থেকে 2 পাই, তাহলে হয়ে যাবে 2 পাই i, এটা 2 পাই হবে রো টু দি পাওয়ার m প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 2 পাই i ইফ রো ইকুয়াল টু 1, যদি রোটা 1 হয় তাহলে এটা 2 পাই i হবে। বাট ইফ m নট ইকুয়াল টু -1, তাহলে কি হয়ে যাচ্ছে? ইন্টিগ্রেশন সব 0 হয়ে যাবে, i ইকুয়াল টু 0, এটাই আনসার। তো আমরা এটা কনসেপচুয়ালি এভাবে ভেঙে দেখালাম, আর এসব এক্সপ্লেন করতে হবে না, কত হয় এখান থেকে তুমি ডিরেক্টলি এভাবে লিখতে পারো। তাহলে আমরা এইভাবে পরিষ্কার লিখতে পারছি। রো যদি 1 হয়, ইউনিট সার্কেল হয়, তবে এটা 2 পাই i হবে। রো যদি ইউনিট সার্কেল না হয় তাহলে রো টু দি পাওয়ার m প্লাস 1 থাকবে, রো টু দি পাওয়ার m প্লাস i নয়, m প্লাস 1 থাকবে, রো টু দি পাওয়ার m প্লাস 1 থাকবে, ঠিক আছে, 0 থেকে ওটা।
এর লিমিট 0 থেকে 2 পাই। ঠিক আছে? এটা হচ্ছে অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এটা প্রচুর কাজে লাগবে। এই অঙ্কটা এক্সামে দেবে, এটা এজ এ ফর্মুলা হিসেবে প্রচুর কাজে লাগবে। তাহলে আমরা পেলাম m এর ভ্যালু, মানে তাহলে আমরা পেলাম এইটা ভ্যালুটা, ইন্টিগ্রেশন অফ আমরা যেটা পেলাম, হ্যান্স যেটা পেলাম ডি ডি জেড বাই জেড মাইনাস জেড নট ইকুয়াল টু 2 পাই আই। এবার জেড নট টু দি পাওয়ার যদি আদার কিছু পাওয়ার হয় তাহলে এটা 0 হয়ে যাবে। শুধু এরকম যদি হয় জেড মাইনাস জেড নট 2 পাই আই, জেড নটের ভ্যালু যাই হোক কোনো অসুবিধা নেই, ইকুয়াল 2 পাই আই। আচ্ছা, এবার একটা আমরা অঙ্ক কষবো। ধরো একটা ইন্টিগ্রেশন, নর্মাল একটা ইন্টিগ্রেশন দিতে পারে, সেরকম ইন্টিগ্রেশন হলে কিভাবে করবে? ইভালুয়েট এক্সারসাইজ 4, এক্সারসাইজ 4 একটা ইভালুয়েট ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড, কন্টুর ক্লোজ কন্টুর এরকম দিয়েছে। হ্যাঁ, ফাংশনটা দিয়ে দেবে। হ্যাঁ, এফ অফ জেড ইকুয়াল টু পাই ই টু দি পাওয়ার, ধরো পাই ই টু দি পাওয়ার পাই জেড বার, জেড বার মানে জেড বার মানে জেড স্টার মানে ভাবতে পারো। সিটা কিরকম? ইউনিট স্কোয়ার উইথ ভার্টিসেস। সিটা কিরকম? ইউনিট স্কোয়ার উইথ ভার্টিসেস। উইথ ভার্টিসেস কোথায় কোথায় রয়েছে? 0 1 0 1 আই প্লাস 1 আই, এই সমস্ত পয়েন্টে ভার্টিসেসগুলো রয়েছে, মানে কর্নার পয়েন্টগুলো সব জায়গায় রয়েছে। সে স্কোয়ারের অঙ্ক, এবার সার্কেলের অঙ্ক নয়, স্কোয়ারের অঙ্ক। যদি এটা পুরো স্কোয়ার মানে হচ্ছে এটা পুরো ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশনই হলো, বাট পার্ট আমাকে করতে হবে। তাহলে আমরা এখানে ছবি যদি ড্র করার চেষ্টা করি, এদিকে এক্স এদিকে ওয়াই, কোথায় রয়েছে? 0 পয়েন্টে, 0 1 0 1, এটা হচ্ছে আই, এটা হচ্ছে, তাহলে এটা 0 0 পয়েন্ট, এটা হচ্ছে 1 0 পয়েন্ট, এটা হচ্ছে আই 0 আই পয়েন্ট, এটা হচ্ছে 1 বেসিক্যালি 1 আই বলতে পারো, 1 1 পয়েন্ট। যদি দেখো পয়েন্ট হচ্ছে 1 1, এই যে পয়েন্টটাকে 1 পাবো, এদিকে মানে ইমাজিনারি মানে 1, তাহলে 1 লেখা থাকে, আই লেখা যাবে না 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্কেল, হ্যাঁ সার্কেল স্কোয়ার। এই স্কোয়ারে অঙ্ক করতে হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ নাম দিয়ে দাও। এটা হচ্ছে ও, এটা এ, এটা বি, এটা ও এ বি সি। ঠিক আছে, তোমাকে এটা অঙ্ক করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এখানে কিছু বলে দেয়নি, বাট অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ সেন্স। আচ্ছা, তাই ইন্টিগ্রেশন তুমি ডিরেক্টলি অঙ্ক করতে পারবে, তোমাকে পার্ট করতে হবে। টোটাল আই ইকুয়াল টু আই ইন্টিগ্রেশন অফ দিস এফ অফ জেড মানে পাই ই টু দি পাওয়ার পাই এক্স মাইনাস আই ওয়াই। কেন? জেড বার রয়েছে, জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এবার ডিজেড মানে হচ্ছে ডিএক্স প্লাস আই ডিওয়াই। আশা করি সবাই বুঝতে পারবে। ডিজেড মানে ডি করে দাও, ডিএক্স প্লাস আই ডিওয়াই। এটা তোমার অঙ্ক। এবার তোমার পার্ট করতে হবে। তাহলে আই ও এ, তো ও এ যখন করবে তুমি ফর, এগুলো দেখো, ফর ও এ পাথ বা কন্ট্যুর একই জিনিস। এখানে এক্স ইকুয়াল টু 0 to 1, ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ও এ পাথের জন্য এটা। তাহলে এক্স ইকুয়াল টু 0 to 1, ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াইটা 0 বসিয়ে দাও। ইন্টিগ্রেশন দাঁড়াবে পাই ইউ দি পাওয়ার পাই এক্স থাকবে একটা, ওয়াইটা 0, এখানে ডিএক্স, এটা নর্মাল ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে পাই বাই পাই ইউ দি পাওয়ার পাই এক্স লিমিট 0 থেকে 1, লিমিট 0 থেকে 1 বসিয়ে দাও। তাহলে পাই মানে 1 ই টু দি পাওয়ার পাই মাইনাস 1, এটা হচ্ছে আনসার। ভেরি ইজি পয়েন্ট। এটা কমপ্লেক্সই এলো না, রিয়ালি চলে এলো, তুমি বললে ভেরি ইজি। এর পরের পার্টটা আই ফর পাথ এ বি, এরকম 4টে পার্ট করতে হবে। পাথ এ বি পাথ y ইকুয়াল টু 0 to 1, 0 to 1, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 দেখো তোমাকে পুট করতে হবে এবার। তাহলে আই এ বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পাই ই টু দি পাওয়ার পাই, কেন পাই থাকবে সামনে, একটা পাই রয়েছে, পাই ই টু দি পাওয়ার
পাই এক্স এর ভ্যালু কত বসবে, এক্স এর ডেফিনিট ভ্যালু 1 ভ্যালু 1 বসিয়ে দেবে এক্স এর জায়গায়, এগুলো আমরা জানি। মাইনাস ইন্টিগ্রেশন করতে গিয়ে মাইনাস আই ওয়াই বসবে এখানে, আই ওয়াই এখানে এক্স এর জায়গায় 0 বসিয়ে যাবে, কারণ ডিএক্স মানে 0 হবে, এক্স এর কোনো ভেরিয়েশন নেই, তাহলে ডিওয়াই হবে আই ডিওয়াই। তো দেখো আই পাই বাইরে চলে গেল, আই পাই বাইরে চলে গেল, আরেকটা হোল ব্র্যাকেটের ভেতরে ই টু দি পাওয়ার পাই, ই টু দি পাওয়ার পাই, ই টু দি পাওয়ার পাই ডিওয়াই, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার পাই ডিওয়াই হলো। আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ওয়াই ডিওয়াই, এটা হচ্ছে এই দুটো হচ্ছে অঙ্ক। ই টু দি পাওয়ার পাই মানে হচ্ছে ই টু দি পাওয়ার পাই মানে ই টু দি পাওয়ার পাই, তুমি সাইন কস নেই, কিছু করা যাবে না, এইটা মুছে দিচ্ছি। বাকি দুটো পার্ট তুমি অঙ্ক করে নেবে, এরকম স্ট্যান্ডার্ড অঙ্ক। নরমাল যে ইন্টিগ্রেশন শিখেছি লাইন ইন্টিগ্রেশন সেরকম, এখানে কোনো আদার খুব কঠিন কোনো কনসেপ্ট ইউজ করতে হবে না, এরকমই অঙ্ক। তাহলে ইকুয়াল টু হয়ে যাবে আই পাই হোল ব্র্যাকেটের ভেতরে ই টু দি পাওয়ার পাই থাকবে ডিওয়াই, ওয়াই লিমিট কত হবে 0 থেকে 1, ওয়াই লিমিট 0 থেকে 1, একটা ওয়াই, তাহলে ওয়াই হয়ে যাবে 0 থেকে 1 মানে 1 বসবে, তাই ই টু দি পাওয়ার পাই থাকবে, আর এটা হয়ে যাবে মাইনাস আই পাই ই টু দি পাওয়ার আই পাই ওয়াই ডিওয়াই, লিমিট বসালে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই হবে, ই টু দি পাওয়ার মাইনাস আই পাই হবে 1 বসালে। এবার ই টু দি পাওয়ার মাইনাস আই পাই মানে কত হবে, cos অফ পাই প্লাস আই সাইন পাই, পাই মানে 0 হয়, cos অফ পাই মানে -1 মানে প্লাস, তাহলে হয়ে যাবে আই পাই ই টু দি পাওয়ার পাই, এটা হয়ে যাবে মাইনাস আই পাই, মাল্টিপ্লাই কত হবে, আই পাই আচ্ছা দেখো তো সিলি মিস্টেক হচ্ছে কিনা একবার দেখো, এই দেখো পাই তাহলে আই পাই রয়েছে, ই টু দি পাওয়ার আই পাই মানে হচ্ছে cos অফ পাই প্লাস আই -1 বসে মানে +1, এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আই পাই স্কয়ার, তাহলে আই পাই ই টু দি পাওয়ার পাই, এটা মাইনাস পাই স্কয়ার, এটা হচ্ছে আনসার। এরকম তুমি বাকি ইন্টিগ্রেশন করে আনসার যেটা আসবে সাম করলে সেটাই চলে আসবে আনসার। ওকে, এই ধরনের অঙ্ক হলো। এবার আমরা চলে যাবো একটু অ্যাডভান্স পার্টে। অ্যাডভান্স পার্টে চলে যাব। আচ্ছা, এবার অ্যাডভান্স পার্টে গেলে একটা জিনিস বুঝতে হবে, একটু নতুন জিনিস। একটা ইন্টিগ্রেশনের ভ্যালুটা আপার বাউন্ড লোয়ার বাউন্ড হয় এখানে, বুঝতে পারলে? আপার বাউন্ড লোয়ার বাউন্ড জিনিসটা কি সেটা বুঝতে হবে। বাউন্ড ফর দ্য অ্যাবসলিউট ভ্যালু, এইভাবে একটা জিনিস শিখতে হবে। বাউন্ড ফর দ্য অ্যাবসলিউট ভ্যালু, absolute bound for the absolute value of integrations of integration, এই জিনিসটাকে বলা হয় এমএল ইনইকুয়ালিটি। এমএল ইনইকুয়ালিটি এসব নতুন জিনিস, নতুন কনসেপ্ট, এটা আমাদের কাজে লাগবে। এরপরে শিখবো না কচিস ইন্টিগ্রাল থিওরেম। সেই কচিস ইন্টিগ্রাল থিওরেম প্রুভ করতে গিয়ে এমএল ইনইকুয়ালিটি দরকার হয়, এবং সেভাবে অঙ্ক কষতে গিয়ে এমএল ইনইকুয়ালিটি দরকার হবে। তাহলে এমএল ইনইকুয়ালিটি জিনিসটা কি, এমএল ইনইকুয়ালিটি নামটা কেন এরকম হয়েছে, এমএল ইনইকুয়ালিটি, এমএল দেখবে এল ফর লুপ আর এম একটা ভ্যালু, এই জন্য এর নাম হচ্ছে এমএল ইনইকুয়ালিটি। আচ্ছা, এর জিনিসটা কি, অদ্ভুত একটা জিনিস। এটা একটা থিওরেম রয়েছে, সেই থিওরেম তা প্রুফ করা যায়, সবকিছু রয়েছে সিলেবাসে। নরমালি অঙ্ক এগুলো প্রুফগুলো কমই দেয়, বাট এটা ইউজফুলনেসটা জানতে হবে, সেটা একটু প্রুফ জানতে হবে। নাহলে তোমাকে বলবো কি সব বোকা বোকা, সব একটা জিনিস জানি সব ইউজ করে দিচ্ছি, জিনিসটা কি করতে গেলে কিছু বুঝতে পারছি না, সেটা একটু শিখতে হবে। তাহলে এফ অফ জেড, ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিজেড ইন্টিগ্রেশন।
ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড, এটা ইন্টিগ্রেশন, কন্ট্রোল ইন্টিগ্রেশন, এটা হচ্ছে একটা কন্ট্রোল ইন্টিগ্রেশন। ইন জেনারেল ক্লোজ কন্ট্রোলের ব্যাপার নেই, কন্ট্রোল ইন্টিগ্রেশন। এটার ম্যাগনিটিউড, কন্ট্রোল ইন্টিগ্রেশন অফ দিস, এটার ম্যাগনিটিউড। একটা কন্ট্রোল ইন্টিগ্রেশন করেছে যে কোনো পয়েন্ট থেকে একটা পয়েন্টে, মেবি ক্লোজড, মে নট বি ক্লোজড, এর কন্ট্রোল ইন্টিগ্রেশন। দিস, এটা যদি ম্যাগনিটিউড দেখো, কন্ট্রোল ইন্টিগ্রেশনের ম্যাগনিটিউড, কমপ্লেক্স অ্যানালাইসিসে, রিয়ালে কিন্তু নয়, কমপ্লেক্স অ্যানালাইসিসে এফ অফ জেড ডিজেড তার ম্যাগনিটিউড ইকুয়াল টু লেখা যায় লেস ইকুয়াল টু দিস, লেস ইকুয়াল টু এম ইন্টু এল। হয় এম আর এল জিনিসটা কি লিখতে হবে, হয় এল ইজ দ্য, হয় এল ইজ দ্য, এল ইজ দ্য লেন্থ অফ সি, এল ইজ দ্য লেন্থ, লেন্থ থেকে এল নিয়েছে, লেন্থ অফ সি, এই যে সি যেটা নিয়েছে এ থেকে বি বা যেটা পয়েন্ট সেটা লেন্থ, লেন্থ অফ সি, and m is a constant, and m is a constant such that m is a constant such that f of z, f of z একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, তার যদি ম্যাগনিটিউড নিতে পারো, সেই ম্যাগনিটিউড ইকুয়াল টু m। তাহলে mটা হচ্ছে লেস ইকুয়াল টু, ইন জেনারেল লেস ইকুয়াল টু দেয় ভালো, লেস ইকুয়াল টু m। m একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কারণ একটা কমপ্লেক্স কমপ্লেক্স ফাংশন তাকে যদি ম্যাগনিটিউড বের করে তাহলে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে, তাহলে এটা কমপ্লেক্স এ, ঠিক আছে। এটা কোথায় হবে? পৃথিবীর সব জায়গায় নয়, এই কন্ট্রোলের মধ্যেই, কন্ট্রোলের মধ্যেই। জেডটা কি কি পয়েন্ট নিতে পারো, জেডের পয়েন্টগুলো ডিফাইন করা হবে এই যে কন্ট্রোলের মধ্যেই। তাহলে এটা লিখবো দিস এভরিহোয়ার ইন সি, এভরিহোয়ার ইন সি। সি এর বাইরে অন্য জায়গায় গিয়ে 1 কিলোমিটার দূরে কি হবে সেটা আমার না জানলেও হবে। যেখানে ইন্টিগ্রেশন করতে বলেছে এ থেকে বি, যে কন্ট্রোল পার্টটা, সেই পার্টটার উপর আমি কনসার্ন, আমি সেই পাথে দেখবো এফ জেড এর যদি ভ্যালু বসিয়ে দিই, তার ম্যাগনিটিউড নিই, তা দেখবো লেস ইকুয়াল টু এম হয়। যদি এরকম হয় তাহলে এটা হবে ইনইকুয়ালিটি, এটা বলা হয় এমএল ইনইকুয়ালিটি। এর নামই এমএল ইনইকুয়ালিটি। আমরা প্রচুর জায়গায় ইউজ করি এমএল ইনইকুয়ালিটি, তখন লিখবো ব্র্যাকেটে ইউজিং এমএল ইনইকুয়ালিটি, কথাটা আমরা লিখে দেবো। এটা প্রুফ করো, খুব বড় কিছু নয়, বাট একটু প্রুফটা জানতে হবে। নর্মালি প্রুফগুলো এক্সামে খুব কম দেয়, বাট প্রুফটা একটু না জানলে ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাবে না। ফ্রম দ্য ডেফিনেশন, ফ্রম দ্য ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন, ফ্রম দ্য ডেফিনেশন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু কি হয়, আমরা সামেশন লিমিটিং কেস, যেটা লিমিটিং কেস সামেশন অফ, মনে করে দেখো যখন ইন্টিগ্রেশন আমরা তৈরি করেছিলাম কিভাবে এলো, তখন আমরা এইভাবে লিখেছিলাম যে স্মল স্মল পার্ট সামেশন, মানে একটা ফাংশন আমাদের এফ অফ এক্স মানে ওয়াই ইন্টু ডিএক্স, এফ অফ এক্স ইন্টু ডিএক্স, স্মল স্মল পার্টে যদি ইন্টিগ্রেশন করি, সবগুলো সাম করি, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যায়। তাহলে আমরা এস এন মানে ওয়ান, এন সংখ্যক, এন ভেরি, মানে এন এর ভ্যালু অনেক বেশি হয়, এন এর সংখ্যা অনেক বেশি, মানে স্মল 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 পার্ট করে সাম করলে সেটা ইন্টিগ্রেশন হয়। তাহলে লিমিটিং কেস এটা, এটাকে আমরা লিখতে পারি দিস ক্যান বি রিটেন অ্যাজ সামেশন অফ এম ইকুয়াল টু 1 to n, এতগুলো রয়েছে, এন এর টার্মে সামেশন করেছি, আর এফ অফ ধরো নতুন একটা ফাংশন যা এম ডেল্টা জেড এম, এরকম লিখলাম। এম মানে একটা মাঝে একটা পয়েন্ট। তা দেখো এই জিনিসটা কি হলো, ইন্টিগ্রেশন থেকে সামেশনে চলে গেলাম। সামেশন থেকে ইন্টিগ্রেশন হয়, মনে করে দেখো সামেশন থেকে ইন্টিগ্রেশন হয়, স্মল স্মল সামেশনটাকে আমি ইন্টিগ্রেশন কনভার্ট করতে পারি। তাহলে স্মল স্মল সামেশন ধরে দিই, স্মল স্মল সামেশন কতগুলো সামেশন, এন সংখ্যক সামেশন, সাম করলে m ইকুয়াল টু 1 to n, মানে এতগুলো সামেশন রয়েছে, সেটা মানে যে এসএন, সেটা মানে যদি ভেরি স্মল স্মল হয় ডেল্টা জেড, তাহলে আমরা ইন্টিগ্রেশন হিসেবে লিখতে পারি। তো এটা বাই ডেফিনেশন এরকম ব্যাক করে যেতে পারি। আচ্ছা, এখানে ডেল হয়, এখানে ধরো করে m লেখার সাফিক্স লেখার কারণটা কি, এটা লিখবো হয় ডেল্টা জেডএম, হয় ডেল্টা জেডএম, বুঝতে পারছো, ডেল্টা মানে ভেরি স্মল, জেডএম মানে হচ্ছে mth, মানে এই ফাংশনটা z একটা mth পয়েন্ট, m প্লাস 1 পয়েন্ট, m প্লাস 2 পয়েন্ট, এবং পরপর করে অনেকগুলো পয়েন্ট কনসিডার করছি ভেরি স্মল স্মল ডিস্টেন্স দূরে। তাহলে ডেল্টা জেডএম মানে হচ্ছে জেডএম প্লাস 1 মাইনাস জেডএম, তার মধ্যে স্মল ডিফারেন্স যেটা ডেল্টা জেডএম লিখলাম এরকম। and জাইএম at a point in between them, and এই জাইএম is a point, মানে বেসিক্যালি জেড আর কি, is a point in between them, in between them, তার মানে একটা পাথ, এখানে হচ্ছে জেড এম, এই পয়েন্ট হচ্ছে জেড এম প্লাস 1,
এর মাঝে একটা পয়েন্ট হচ্ছে জেরেম না লিখে আমরা এখন জাইএম লিখলাম, নতুন একটা জিনিস জাইএম লিখলাম। তাই এরকম একটা ভেরি স্মল ডিস্টেন্স এরকম লিখতে পারি, সেটা স্মল স্মল বাট করে দিলাম, সেটা ইন্টিগ্রেশন চলে গেল। এবার দুদিকে আমরা এই ইন্টিগ্রেশন দুদিকে আমরা মড নিয়ে নেব, এটা মড নিয়ে নেব। তো দেখা যাক ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড ডিজেড, এটা মড কি করে, এটা মড হয়ে যাবে সামেশন অফ এম ইকুয়াল টু 1 টু বেসিক্যালি এন এফ অফ জাইএম ডেল্টা জেডএম, তার মড। এবার আমরা ইউজ করব ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলে আমরা লিখতে পারবো দিস ইকুয়াল টু ছিল, এখানে আমরা লেসি করে লিখবো, লেসি করে লিখবো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লিখবো। লিখে কি লিখবো, এই সামেশন, এটা একটা সামেশন করার পর মড নিয়েছি। এখন আমরা কি করব, সামেশন করার পর মড নিয়েছি, কতগুলো সামেশন, এন সঙ্গে সামেশন করার পর মড নিয়েছি। এবার কি করব, আমরা মড নিয়ে সামেশন করব। তাহলে সামেশন এম ইকুয়াল টু 1 টু এন, কাকে সামেশন করবে, জাইএম, জাইএম তার মড, জাইএম তার মড, এটাকে নিয়ে শুধু জাইএম নয়, যেটা সামেশন সেটাই ডেল্টা জেডএম তার মড। এটা ইউজ করেছি কি, ইউজিং ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। এখানে ব্র্যাকেটে লিখবো কি ইউজ করেছি, ইউজিং ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গুলারিটি কি ছিল, z1 প্লাস z2 প্লাস ডট তার মড লেস ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালের সাম। মনে করে দেখো, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি ছিল ইন জেনারেল ভাবে। এখানে আমরা দুটো জিনিস নয়, দুটো জিনিস আমরা প্রুভ করেছিলাম। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, এন সংখ্যক ফাংশন রয়েছে, সবগুলো সাম করলে কি হবে, তার মড ইকুয়াল লেস ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল সামগুলোর মডের চেয়ে ছোট হয়। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে এটাকে। এটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, করে ভাবে লিখলাম। এবার লেস ইকুয়াল টু যেরকম ছিল সেরকম লেস ইকুয়াল টু চলবে, লেস ইকুয়াল টু এইটা আমার দেখো, ধরো দুটো ফাংশন রয়েছে, দুটো ফাংশনের মড মানে z1 প্লাস ইনটু z2 তার মড মানে z1 ইনটু z2 আমরা লিখতে পারি। তাহলে এরকম লেখা যায় সামেশন অফ m ইকুয়াল টু 1 টু n এই f অফ zm তার মড আর ডেল্টা zm তার মড, দেখা যায় সামেশনের মধ্যে। এবার আমরা এটাই ধরে নিচ্ছি যে এই ফাংশনটাই হচ্ছে বেসিক্যালি m, মানে zm ওই একটা পয়েন্ট, এমটার উপর সামেশন রয়েছে, এমটা অনেকগুলো পয়েন্ট রয়েছে, মানে একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট, তাহলে z ইকুয়াল টু কন্ট্রোলের উপরে পয়েন্ট বসিয়েছি, সেই পয়েন্টটা বসিয়ে আমরা ফাংশনের ভ্যালু পেয়েছি। কন্ট্রোলের উপর zm হচ্ছে আমার একটা ভ্যালু, কন্ট্রোলের দিকে যাচ্ছে সেই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্ট, আমরা এই পয়েন্টটা কখনো নিচ্ছি না, কারণ ওটা কন্ট্রোলের বাইরের পয়েন্ট। উই আর টেকিং অনলি দ্য কন্ট্রোল পয়েন্ট, এখানে আমি ডিফাইন করেছি সেরকম করে। তার মানে এটা হচ্ছে m, দিস ম্যাগনিটিউড ইকুয়াল টু m, এটা হচ্ছে m, যেটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি পেয়ে যাবে, তাহলে কনস্ট্যান্ট কোয়ান্টিটি সামেশনের বাইরে নিয়ে চলে গেলাম, সামেশনের বাইরে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এখানে সামেশনের মধ্যে কি থাকবে, সামেশন অফ ডেল্টা zm, ওই যে স্মল স্মল ডিফারেন্স গুলো তার সামেশন m ইকুয়াল টু 1 টু n, সবগুলো সামগুলো কি হবে, টোটাল কন্ট্রোল লেন্থ পাবে। এখানে স্মল 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 পেয়েছিলে, তাহলে টোটালগুলো সাম করলে কি হবে, টোটাল লেন্থ পেয়ে যাবে, দ্যাট ইকুয়াল টু লেস ইকুয়াল টু m ইনটু l, l হচ্ছে কন্ট্রোলের লেন্থ। এই হচ্ছে প্রুফ অফ এমএল ইকুয়ালিটি, বুঝতে পারলে, এটা হচ্ছে দিস লেস ইকুয়াল টু দিস কোয়ান্টিটি লেস ইকুয়াল টু দিস, হচ্ছে এমএল ইনইকুয়ালিটি। এবার আমরা এমএল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে ছোট একটা অঙ্ক দেখব, তারপর আমরা এটাকে কন্ট্যুর কচিস ইন্টিগ্রেশন থিওরেম, সেখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব। ছোট একটা অঙ্ক করা যাক এমএল ইনইকুয়ালিটি ইউজ করে। আচ্ছা, এক্সারসাইজ 1 এর ভিতরে এক্সারসাইজ 1 find the upper bound find the upper bound find the upper bound find the upper bound for the absolute value of integration absolute value of integration find the upper bound for the absolute value of integration কোন ইন্টিগ্রেশনটা, ওই z স্কয়ার dz, c কন্ট্রোল ইন্টিগ্রেশন z স্কয়ার dz, আর সিটা কি হয়, c is the straight line segment, এরকম লিখে দেবে c straight line segment
যে কোনো জায়গায় হতে পারে কন্ট্রোল স্টেটমেন্ট সেকেন্ড কোথা থেকে 0 to 1 plus i 1 plus i অবধি 0 থেকে 1 plus i অবধি স্টেটমেন্ট সেগমেন্ট স্টেট লাইন সেগমেন্ট এটা হচ্ছে কন্ট্রোল। তাহলে অঙ্ক করা যাচ্ছে কি বলেছি ফাইন্ড আপার বাউন্ড ফর দ্য অ্যাবসলিউট ভ্যালু। মানে এই ইন্টিগ্রেশন ভ্যালু বের করতে হবে, অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে এবং সেটা আপার বাউন্ড ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বুঝতে পারলে সেটা বের করতে হবে। এগুলো অন্য টাইপের অঙ্ক, এটা অন্যরকম চিন্তা ভাবনা যে আপার বাউন্ড বের করতে হবে। ইন্টিগ্রেশন লিমিট বেশি আনসার বের করা না, আনসার বের করতে আমরা জানি। আচ্ছা এটা ছবিটা বের করার চেষ্টা করবো। এই আপার বাউন্ডের কনসেপ্ট কাজে লাগবে, এখনই তোমার বুঝতে পারবে, একটু পরে কাজে লাগবে, তখন ভালো লাগবে। এখন হচ্ছে আপার বাউন্ড আবার কি জিনিস, এক্স ওয়াই, এটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন হবে। কথা বলেছে জিরো থেকে এটা একটা পয়েন্ট হচ্ছে 1,1 পয়েন্ট, এই 1 থেকে 1 পয়েন্ট, 0 থেকে এই পয়েন্ট অবধি এইটুকু তোমার স্ট্রেট লাইন বের করতে বলেছে ইন্টিগ্রেশন। তাহলে আমাদের কন্ট্রোলের লেন্থ হচ্ছে এইটুকু, বুঝতে পারলে? কন্ট্রোলটা স্ট্রেট লাইন, ইজি কন্ট্রোল, কার আদার কন্ট্রোল নাই, কঠিন কন্ট্রোল নাই, ইজি কন্ট্রোল। here length of the contour of the contour L equal √2। এই যে দেখো লেন্থ কি হবে, এটা হচ্ছে এটা 1 plus 1, এখানে স্কয়ার করলে কি হবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে 1 plus 1 √2, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার তার রুট, দ্যাট ইজ √2। ডাইরেক্টলি √2 লিখতে পারো। আচ্ছা এবার আমরা f of z ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, এন্ড f of z মানে z এর পয়েন্টগুলো কোন কোন পয়েন্ট হবে, এখানে পৃথিবীর সমস্ত পয়েন্ট নয়, z এর পয়েন্টগুলো হবে এই সমস্ত স্ট্রেট লাইন 0 থেকে a বিন্দু, 0 থেকে a পয়েন্টের মাঝে স্ট্রেট লাইনটা রয়েছে, স্ট্রেট লাইনটার ইচ এন্ড এভরি পয়েন্ট আমি কনসিডার করতে পারি, দ্যাট ইজ দ্য z। বুঝতে পারলে? আবার আপার ইন্টিগ্রেশন করা মানে ওই লাইনের পয়েন্টগুলো কনসিডার করব, স্পেসের আদার কোনো পয়েন্ট কনসিডার করার ব্যাপার নেই, কারণ উই আর কনসার্ন অফ দ্য ইন্টিগ্রেশন অন দ্য লাইন, সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য পয়েন্ট অন দ্য লাইন। তাহলে f of z কোথায়, ফাংশনের ভিতরে f of z এর ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউড ইকুয়াল টু যেটা রয়েছে তোমার জেড স্কয়ার, ফাংশনটা যেটা থাকবে সেটাই স্কয়ার করবে, যেটা রয়েছে সেটাই ম্যাগনিটিউড, ফাংশন যা থাকবে এখানে যদি z+1 থাকে z+1 তার ম্যাগনিটিউড, এখানে জেড স্কয়ার রয়েছে তাহলে জেড স্কয়ারের ম্যাগনিটিউড, এটা ভ্যালু কত হতে পারে, এখানে কত হতে পারে, এখানে কত হতে পারে, যদি 0 বসাও জেড এর ভ্যালু তাহলে 0 হবে, জেড এর ভ্যালু তুমি বলে এই পয়েন্টটা বসাবো তাহলে এই পয়েন্টের ভ্যালু বসাবো, ম্যাক্সিমাম কি হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে এই পয়েন্টটা বসালে, এর বাইরে তো আর আপনি যেতে পারবে না, কারণ ওটা তোমার কন্ট্রোলের লিমিট। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে জেড এর ভ্যালু হতে পারে 1 1, বুঝতে পারলে? তাহলে 1 1 যদি হয়, z মানে x = 1 y = 1, তাহলে z² + y² mod of z² মানে হচ্ছে এখানে x² + y² তার ম্যাগনিটিউড, এটাই মানে mod of z মানে তাই হয়, mod of z মানে x² + y² তার রুট। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, এটা যে কোনো পয়েন্টগুলো বসিয়ে দাও, ম্যাক্সিমাম ভ্যালু কি হবে ওটা, তাহলে দিস ম্যাগনিটিউড দিস লেস ইকুয়াল টু লিখবো, তার চেয়ে কম হবে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কমই হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত 1 1 বসালে, তাহলে 1 + 1 √2, এখানে এই √2 মিলে গেল, বাট এটা নরমালি মিলা কথা নয়, কখনো মিলে যেতে পারে, কিন্তু নরমালি আলাদা হওয়ার স্বাভাবিক ব্যাপার না। এটা √2, এটা স্কয়ার 1 স্কয়ার, জেড স্কয়ার করেছি, জেড স্কয়ার মানে হচ্ছে √z তার স্কয়ার, এটা স্কয়ার, তার মানে এখানে এটা স্কয়ার, স্কয়ার লিখবে না, একবার সরি একবার লিখে দিই, স্কয়ার দরকার নেই, মানে জেড এর মড মানে √z জেড স্কয়ার, এটাকে আমরা একবার ডিরেক্ট লিখে দিচ্ছি, এটা স্কয়ার তুলে দিয়েছি x² + y² তার মানে 2, তাহলে লেস ইকুয়াল টু 2 কেন লিখলাম, mod of z ইকুয়াল লেস ইকুয়াল টু 2 মানে হচ্ছে mod of z এর ভ্যালুটা সবচেয়ে বেশি হতে পারে ফর দিস কন্ট্যুর, ফর দিস সিস্টেমের জন্য 2, তার চেয়ে কমই হবে। আমরা যদি এটা বসিয়ে তাহলে 0 হবে, mod of z ইকুয়াল 0 হবে, আমি যদি এই পয়েন্ট বসাই তাহলে সে 1 হলো, এই পয়েন্ট বসালে 1.5 হলো, এই পয়েন্ট বসালে 1 2 হলো, এই পয়েন্টে বসাতে পারি না কারণ আমাদের বলেছে এইটুকুর মধ্যে দেখতে হবে। তাহলে এখানে আমরা আপার বাউন্ড দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমাদের so using ML inequality the upper bound of integration সবচেয়ে বেশি বড় বেশি হতে পারে f of ইন্টিগ্রেশনটা আমরা লিখবে এভাবে, z স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz, তাহলে mod ভ্যালু ইকুয়াল টু কি হতে পারে, লেস ইকুয়াল টু m, এটা হচ্ছে m,
m ইন্টু এল, ml মানে হচ্ছে 2√2। এটা হতে পারে। এবার আমরা এটা চেক করতে পারি, আমরা চেক করতে পারি। চলো এবার চেক করা যাক যে সত্যি আমরা হলো কিনা। নাও ফর চেকিং দিস উই ক্যান দেখাতে পারি, নাও উই ক্যান চেক সলভিং দ্য ইন্টিগ্রেশন। নাও উই ক্যান চেক দিস, এটা হচ্ছে আপার বাউন্ড বলেছে, এর চেয়ে কম ভ্যালু হবে, এর চেয়ে ভ্যালুটা গেস করলাম, এর চেয়ে বেশি হতে পারে না। নাও ইউজিং integration we can justify our answer, we can justify our answer। জাস্টিফাই ইন্টিগ্রেশন করো, ফাংশন দিয়ে তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করো, লিমিট বসাও, আনসার বের হবে জেড স্কোয়ার ডিজেড 0 থেকে 1 প্লাস আই ইকুয়াল টু জেড কিউব বাই 3, ইন্টিগ্রেশন বসাও 0 থেকে 1 প্লাস আই, 0 থেকে 1 প্লাস আই ইকুয়াল টু, মনে করো দেখো আনসার কত পেয়েছিল, এটা অঙ্কটা কষেছিলাম, লিমিট 2/3 মাইনাস 2/3 আই। কোনটা প্লাস মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল। কিছুক্ষণ আগে অঙ্কটা করে এসেছি, তুমি এখানে লিমিট বসিয়ে করতে পারো। এবার এটার ম্যাগনিটিউড কত হবে, এটা ইন্টিগ্রেশন ভ্যালু বসালাম, নাও তোমাকে বলেছে ম্যাগনিটিউড বসাতে বের করতে বলেছে। তাহলে জেড স্কয়ার ডিজেড ইন্টিগ্রেশন অফ 0 থেকে i প্লাস 1 তার ম্যাগনিটিউড ইকুয়াল টু কত হলে ম্যাগনিটিউড হবে। ম্যাগনিটিউড মানে কি হবে, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, ম্যাগনিটিউড মানে হচ্ছে জেড ইন্টু জেড স্টার করতে হবে। তার মানে হচ্ছে জেড ইন্টু জেড স্টার মানে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, তাই 2/3 তার স্কয়ার প্লাস 2/3 স্কয়ার, তাহলে এটা স্কয়ার প্লাস 2/3 তার স্কয়ার তার রুট। তার মানে এটা 2/3 √2। এবার 2/3 √2 দেখো তাকি দেখো 2/3/3 দাঁড়ালো। তার ভ্যালুটা কত দাঁড়ালো, তাহলে আমরা ভ্যালু পাচ্ছি 2√2/3। আমি এখানে প্রুফ করেছি আমাদের আপার বাউন্ড হবে এর চেয়ে কম হতে হবে, এটার লিমিট, এটা আনসার হতে পারে 2/2 ইকুয়াল টু বা তার চেয়ে কম। দেখো আমরা তাই পেয়েছি, তার চেয়ে কম পেয়েছি, তাহলে আমাদের এটা আনসারটা জাস্টিফাইড। তাহলে এম ইনইকুয়ালিটি একটা আইডিয়া পেতে পারি যেটা আনসারটা কত হতে পারে। এক্স্যাক্টলি আনসারটা কিন্তু পেলাম না, এম ইনইকুয়ালিটি আমরা আইডিয়া পাবো এর চেয়ে কম হবে। আইডিয়া নিয়ে কি হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট আইডিয়া নিয়ে কি হবে, যেটা হচ্ছে আমরা যদি দেখাতে পারি একটা অঙ্ক বসার পরে এম ইনইকুয়ালিটি টেন্ডস টু 0 হচ্ছে, মানে পরে 0.001 হলো, এটা হচ্ছে এম ইনইকুয়ালিটি দেখালাম, তার মানে হচ্ছে আনসার কম হবে। তার মানে সেটা একটা বড় আনসার যদি থাকে 1 প্লাস আমরা একটা ওই পার্টটা থাকে, তাহলে আমরা ওটা নেগেটিভ করে দেবো, তাহলে আমাদের অঙ্ক বসতে সুবিধা হবে, সেখানে আমরা অ্যাপ্লাই করবো এম ইনইকুয়ালিটি। আচ্ছা এবার আমরা চলে যাবো কচি। কচিটাই হচ্ছে আমাদের মেন, কচিস ইন্টিগ্রাল থিওরেম। সেখানে এটা প্রুফ করতে গিয়ে এম ইনইকুয়ালিটি কাজে লাগবে, সেজন্য আমরা এম ইনইকুয়ালিটি শিখে নিলাম। তারপর এম ইনইকুয়ালিটি দিয়ে অনেক অঙ্ক কাজে লাগবে, যেটা বড় বড় অঙ্ক 4 বা 5 মার্কসের অঙ্ক। তাহলে কচিস ইন্টিগ্রাল থিওরেম আমরা এখন পড়বো। কচিস ইন্টিগ্রাল থিওরেম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কচিস ইন্টিগ্রাল থিওরেম। ইন্টিগ্রাল থিওরেম জিনিসটা একটা থিওরেম, তাহলে থিওরেমটা একটু লিখতে হবে, তার প্রুফ করতে হবে। থিওরেমটা খুবই ইজি। ইফ f of z is analytic, if f of z is analytic, analytic মানে হচ্ছে যেটাকে ডিফারেন্সিয়েবল, ইন্টিগ্রেবল এন্ড ফাইনাইট ভ্যালু। কোন একটা রিজিয়নে যদি হয় ফাংশন, তাহলে বলে অ্যানালাইটিক ফাংশন। তাহলে সিঙ্গুলারিটি নেই, তাহলে অ্যানালাইটিক। সিঙ্গুলারিটি নেই মানে অ্যানালাইটিক। if f of z is analytic in a simply connected domain, in a simply connected মানে হচ্ছে একটা ক্লোজ কন্ট্যুর বাট কার্ভ নয়। f of z is analytic in a simply connected domain, এসব কথা আমরা সব বুঝে এসেছি, এসব কথা লিখতে হবে। তুমি যদি নিজের মতো বানিয়ে লেখো তাহলে কিন্তু মার্কস দেবে না। এই স্টেটমেন্ট আসতে পারে, প্রুফটা নরমালি আসে না, স্টেটমেন্ট আসতেই পারে। f of z is analytic in a simply connected domain D. domain D. If f of z is analytic in a simply connected domain D, for every simple closed path, then for domain D এর ভেতরে for then আচ্ছা এখানে then লিখতে হবে, then for
Then for every simple closed path, for every simple closed path, f of z is analytic in a domain D. For every simple closed path, যে কোনো simple closed path হতে হবে, closed কিন্তু হতে হবে নাম্বার হচ্ছে পাথটা ক্লোজড, ওয়াটা না লিখলে 0 মার্কস পাবে, সিম্পল কথা না লিখলে 0 মার্কস পাবে। সিম্পল হতে হবে এবং ক্লোজড হতে হবে, পাথ কোথায় হতে হবে? ইন ডি, ক্লোজড পাথ ইন ডি, পাথ মানে ইন জেনারেল কন্ট্যুর ইন ডি। কি হবে? ইন্টিগ্রেশন অফ a closed integration C f of z dz equal to 0। আনসারটা 0 হবে, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশনের থিওরেম। তাহলে কি বলা হলো? if f of z is analytic in a simply connected domain D, এর ভিতরে, then every simple closed curve, মানে ধরো এই একটা ডোমেইন রয়েছে, এই ডোমেইনের ভিতরে এই ফাংশন এরকম, তাহলে এখানে একটা সিম্পল ক্লোজড কার্ভ হতে পারে, এরকম একটা সিম্পল ক্লোজড কার্ভ হতে পারে, এরকম একটা সিম্পল ক্লোজড, সমস্ত এটার জন্য সমস্ত ইন্টিগ্রেশন 0 হবে। এই ডোমেইনের মধ্যে যতগুলো তুমি সিম্পল ক্লোজড কানেক্টেড পাথ তুমি ইমাজিন করবে, সেখানে ইন্টিগ্রেশন আনসার 0 হবে। চলো প্রুফ করা যাক। প্রুফটাও ইজি, ছোট প্রুফ। proof. Let f of z be analytic in a domain D. Let f of z be analytic in domain D and on its boundary f of domain D এর ভিতরে বাউন্ডারির ভিতরে সব জায়গায় অ্যানালাইটিক। তাহলে কি হবে? নাও integration of f of z dz, a contour integration f of z dz, any contour integration f of z dz and f of z equal to u plus v, u plus iv, আমরা জানি u plus iv হিসেবে লেখা হয়, u plus iv লিখলাম। তাহলে কন্ট্যুর ইন্টিগ্রেশন u plus iv dz মানে হচ্ছে dx plus I dy, এরকম হলো। এবার এখানে রিয়াল পার্ট ইমাজিনারি পার্টটা আলাদা করে দেবো। কন্ট্যুর ইন্টিগ্রেশনের ভেতরেই কন্ট্যুর ইন্টিগ্রেশন c u dx, এটাতে মাল্টিপ্লাই করলে মাইনাস v dy, রিয়াল পার্ট এটা, আর ইমাজিনারি পার্ট আলাদা করে দেবো, প্লাস i কন্ট্যুর ইন্টিগ্রেশন c, এটা u দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে, তাহলে u dy প্লাস v dx, এরকম আলাদা করে দেবো। এবার মনে করে দেখো, আমাদের একটা জিনিস গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করব। এবার এখানে এই i বাদ দিলে এটা একটা ইন্টিগ্রেশন, 2D প্লেনের ইন্টিগ্রেশন, এটা 2D প্লেনের ইন্টিগ্রেশন। মনে করে দেখো এখানে 2D প্লেনের ইন্টিগ্রেশনটা আমরা অ্যাপ্লাই করতে পারি গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেম ইন প্লেন, ভেক্টরাইজ আমরা পড়ে এসেছি। গ্রিনস থিওরেম ইন প্লেন আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। যদি গ্রিনস থিওরেম ইন প্লেন অ্যাপ্লাই করি তাহলে চলে আসবে এটা, এখান থেকে পাবো, এখান থেকে ইন্টিগ্রেশন রিজিয়ন চলে আসবে কোথায়? xy রিজিয়নে চলে আসবে, xy প্লেনে চলে আসবে, বা r রিজিয়ন, r চলে আসবে, ডোমেনের জায়গাটা হচ্ছে r, আমরা xy প্লেনে রয়েছি, সেটা হয়ে যাবে ডেল y মাইনাস ডেল ভি বাই ডেল কি হবে? ডেল এক্স, বুঝতে পারলে? ডেল এক্স অফ এন, ডেল এক্স ডেল এন, এন মানে হচ্ছে এটা, মাইনাস ভি হচ্ছে এন, মাইনাস ডেল ওয়াই অফ এম, এম মানে হচ্ছে ইউ। এটা হলো কি হবে? এটা হয়ে যাবে রিজিয়ন ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই প্লাস এখানে আই, এখানে ইন্টিগ্রেশন আর, এটা হয়ে যাবে। এবার এখানে এম এন, ভি হচ্ছে এখানে এম আর ইউ হচ্ছে এখানে এন, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, এখানে হয়ে যাবে ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। দেখে লিখবে ইউজিং গ্রিনস থিওরেম। আমি এটা লিখে দিলাম, তুমি যদি মনে হয় একটু ভুলে গেছিলে একটু মিলিয়ে দেখতে পারো, এটা থেকে এটা আসা যায় গ্রিনস থিওরেম, এম এন ধরে, ঠিক আছে? নাও এখানে আমরা Cauchy Riemann ইকুয়েশন ইউজ করব। নাও the function to be analytic, now
f of z to be analytic এবার যদি অ্যানালাইটিক যদি হতে হয় তাহলে কি হতে হবে? it must satisfy Cauchy-Riemann equation. Cauchy-Riemann condition. সেই কন্ডিশনে কি ছিল? আগের দিন পড়েছি del u by del x equal to del v by del y and del u by del y equal to minus del v by del x. এবার দেখো এই যেটা বসিয়ে দাও এখানে del u by del x equal to del v by del y এই যেটা সেম, এই যে তাহলে সেম হলে কি 0 হয়ে যাবে। এখানে del u by del y equal to minus del v by del x, তাহলে minus del v by del x করে প্লাস মানে 0 হয়ে যাবে। using these equations f of z dz contour integration equal to 0. hence proof, ফর্মুলা প্রুফ হয়ে গেল। তো যদি অ্যানালাইটিক হয় ফাংশনটা তবে এটা কন্টুর ইন্টিগ্রেশন 0 হয়। তাহলে ক্লোজ কন্টুর ইন্টিগ্রেশন ফর অ্যানালাইটিক ফাংশন 0 হবে। তাহলে আমরা এবার কচিস ইন্টিগ্রেশন যেটা শিখলাম অদ্ভুত জিনিস, ইন্টিগ্রেশন 0 হয়ে যাবে, সব আনসার 0 হয়ে যাবে। অ্যানালাইটিক ফাংশনে যদি ক্লোজ ইন্টিগ্রেশন অঙ্ক করি তাহলে সব 0 হয়ে যাবে। খানিকটা কনজারভেটিভ কনসেপ্ট যেরকম ছিল, কনজারভেটিভ ফোর্স ফিল্ড খানিকটা সেরকম হলো, খানিকটা সেরকম কনসেপ্ট দেখবো আমরা ফিজিক্যালি। এবার এটা থেকে নোট বলে শিখবো কতগুলো অঙ্ক, কি আনসার কি হবে ডিরেক্টলি আমরা বলে দেবো, বা আমরা কতগুলো অঙ্ক করে এলাম সেটার আনসার নিয়ে আমরা একটু দেখে দেব, ভাবনা চিন্তা করার চেষ্টা করবো। ধরো নাম্বার 1 by 1 দেখি, ইন্টিগ্রেশন অফ z to the power n dz, ইন্টিগ্রেশন z to the power n dz ক্লোজ কন্টুর ইন্টিগ্রেশন, আনসার কত হবে? অঙ্ক না করে ইউজিং কোচিস ইন্টিগ্রাল থিওরেম আনসার ইকুয়াল টু 0। কারণ z এর ভ্যালু যাই হোক না কেন, হোয়াট আর বি দ্য ভ্যালু অফ z, ফাইনাইট ভ্যালু, তাই এটা হচ্ছে z to the power n ইজ এ অ্যানালাইটিক ফাংশন। যদি অ্যানালাইটিক ফাংশন এভরি হোয়াইট ইজ অ্যানালাইটিক ফাংশন যদি হয় তাহলে তার any close integration, maybe circle, maybe square, maybe cube, any kind of close integration answer 0. ঠিক আছে, সেরকম e to the power z আমরা লিখতে পারি 2 নম্বর, ইন্টিগ্রেশন অফ কন্টুর ইন্টিগ্রেশন e to the power z dz equal to 0 হবে, except x equal to e to the power z 0 বাদ দিয়ে excluding the point e to the power z dz, e to the power z dz মানে 0 এর ব্যাপার নেই, 0 সব সময় 0, কারণ e to the power z dz each and every point is analytic, 0 থেকে নন 0 সমস্ত পয়েন্টে, ইনফিনিটি পয়েন্টটা বাদ দিয়ে, ইনফিনিটি পয়েন্ট ভাবছেন সেটা 0, ইউজিং সব কটি কচিস ইন্টিগ্রেশন, এগুলো অঙ্ক দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে বলে কচিস ইন্টিগ্রেশন 0 হলো। এবার একটা পার্টিকুলার ডিজাইন করা থাকবে, ইন্টিগ্রেশন অফ এরকম করা dz বাই z স্কয়ার প্লাস 4, তুমি বলবে z স্কয়ার প্লাস 4 কোথায় রয়েছে? z ইকুয়াল টু কিছুক্ষণ আগে অঙ্কটা করে এলাম, z ইকুয়াল টু এই ফাংশনটা 1 বাই z স্কয়ার প্লাস 4, এই ফাংশনটা z ইকুয়াল টু প্লাস মাইনাস 2i, সেখানে ফাংশনটা কি হবে? প্লাস মাইনাস 2 পয়েন্টে, প্লাস মাইনাস 2i পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে, বাট তার বাদ দিয়ে অন্য পয়েন্টে সিঙ্গুলারিটি নেই। এটা ইকুয়াল টু 0 কখন 0 হবে? ইকুয়াল টু 0 ইফ সিটা হচ্ছে, যদি সিটা এটা 0 হবে কখন 0 হতে পারে? if c is a unit circle, c is a unit circle center at origin, having center at origin, কেন? সিম্পলি এক্সপ্লেনেশন দিয়ে দেওয়ার চেষ্টা করি, জাস্ট এই কচিস ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করে আমরা বলে দিতে পারছি এটা আনসার 0 হয়ে যাবে। সিম্পল এক্সপ্লেনেশন, কন্টুর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে এটা ইউনিট সার্কেল হচ্ছে ম্যাগনিটিউড 1, আর এইখানে 2i পয়েন্ট এখানে, সরি 2i পয়েন্ট এখানে, মাইনাস 2i পয়েন্ট এখানে, তাহলে মাইনাস 2i মানে ডোমেনের বাইরে, ডোমেনের ভিতরে সমস্ত পয়েন্টের ফাংশন অ্যানালাইটিক, সো আনসার 0। এবার তুমি বলবে নাম্বার 4 পরে একটা অঙ্ক, এটা আনসারটা নন জিরো হলো কেন? এটা আনসারটা নন জিরো হলো কেন? dz বাই z ইকুয়াল টু 2πi কেন হলো? কারণ দেখো এই অঙ্কটা z ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা, z ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা
অ্যানালাইটিক নয়, সিঙ্গুলারিটি রয়েছে। সিঙ্গুলারিটি থাকলে আমাদের এই কচি ইন্টিগ্রাল ফলো করছে না, দ্যাট ইজ ফলো করছে না, আনসার অন্য কিছু আসবে, 0 হবে না, অন্য কিছু হবে। সেটা ইন্টিগ্রেশন করে দেখো কত হয়। আমরা দেখেছি 2y পাই হয়, বাট 0 হয়নি। কেন 0 হয়নি? কারণ z = 0 পয়েন্টের সিঙ্গুলারিটি রয়েছে, অ্যানালাইটিক নয় ফাংশনটা। এবং এই একটা অঙ্ক, সেটা একটু ইন্টিগ্রেশন, এই অঙ্কটা এক্সামে আসে কখনো, ইন্টিগ্রেশন সি z বার dz, এটা কত হবে? z বার dz, এটা অঙ্ক করে দেখো, এটার আনসার হবে 2πi হয়। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসে 2πi হয় এটা, z বার dz, শুধু z বার মানে x মাইনাস iy। এটা দেখো, এই ফাংশনে দেখা যায় 0 0 পয়েন্টে x z বার, এই ফাংশনটা, এটা আনসার, এটা এক্সপ্রেশন হচ্ছে f of z equal to z bar, that is x minus iy is not analytic at z at x equal to y, x equal to y equal to 0. 0 পয়েন্টে এটা অ্যানালাইটিক নয়। কেন? আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিমিট অ্যাপ্লাই করি, লেফট হ্যান্ড সাইড লিমিট রাইট হ্যান্ড সাইড লিমিট দুটো সেম নয়। সেম যদি না হয় তাহলে এটা লিমিট এক্সিস্ট করছে না, কন্টিনিউয়াস নয়, ডিফারেন্সিয়েবল নয় at x equal to x equal to y equal to 0 তে। ডিফারেন্সিয়েবল নয় বলে ফাংশন অ্যানালাইটিক নয়। যদি অ্যানালাইটিক না হয় ফাংশনটা, তাহলে কচি ইন্টিগ্রাল থিওরেম 0 হবে, সেটা হবে না, দ্যাট ইজ সামথিং আলাদা কিছু হবে। সে আলাদা কিছু অঙ্ক করে দেখতে পাই, এটা যে 2πi হয়। ঠিক আছে? তাহলে আমরা এগুলো আনসার, এটা আইডিয়া পেলাম। নেক্সট, এটা থেকে আমরা একটু পার্ট করে নিই। তারপর আমরা শিখবো কচি's থিওরাম শিখবো, কচি ইন্টিগ্রাল ফর্মুলা শিখবো। সেই ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে আমরা অনেক অঙ্ক করতে শিখবো। কচি's ইন্টিগ্রাল ফর্মুলাটা এই ইন্টিগ্রাল থিওরেমের একটা পার্ট। এখানে আমরা শিখবো একটা ইন্ডিপেন্ডেন্স অফ পাথ, শিখবো একটা কনসেপ্ট। এই জিনিসটাকে ফিজিক্যালি যদি এক্সপ্লেন করি, কনজারভেটিভ ফোর্স ফিল্ড যেরকম হয়, এটা সেরকম কনসেপ্ট দেখাচ্ছে, সেটা বলা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। আমরা এখানে দেখাবো ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। এবার দেখাবো আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ সেটা কি জিনিস? if f of z is analytic, if f of z is analytic in the domain D, in the domain D, if f of z is analytic in the domain D, then the integral of, then the integration of f of z is independent of path. Independent of path, এটা আমাদের বুঝতে হবে। এটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। তাহলে এটা বলতে চেয়েছে, এই জিনিসটা বলতে চেয়েছে, কি বলতে চেয়েছে? এই একটা পয়েন্ট এ পয়েন্ট, এই একটা বি পয়েন্ট। এই ফাংশন যদি এখানে অ্যানালাইটিক হয়, তুমি যদি এই পয়েন্ট থেকে এই পাথে এখানে আসো, তাহলে যে আনসার আসবে ইন্টিগ্রেশন নাম্বার 1 i নম্বর পাথে এলে 2 নম্বর পাথে যদি যাও, এখানে 2 নম্বর পাথে যদি যাও, তাহলে আনসারটা কি আসবে? দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। বাট এই ফাংশনটা এখানে অ্যানালাইটিক হতে হবে, এই ডোমেনের মধ্যে, এই বড় একটা ডোমেনের মধ্যে অ্যানালাইটিক হয়েছে, দুটো এ বি, দুটো পয়েন্ট এবং মাঝের সমস্ত পয়েন্টগুলো যেদিকে যাবে সেটা অ্যানালাইটিক হতে হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথের কনসেপ্ট মানে হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মতো খানিকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। এটা প্রুফ করো। ইন্টিগ্রেশন অফ f of z, এগুলো যে কোনো সময় এক্সামে দেবে ছোট ছোট অঙ্ক। ইন্টিগ্রেশন অফ z dz আমরা এখানে লিখতে পারি ফ্রম দ্য ফিগার a টু b, a থেকে b যাবে f of z dz কোন পাথে? নাম্বার 1 প্লাস b থেকে a তে এলে f of z dz নাম্বার 2 পাথে। তাহলে 1 নম্বর পাথে আমরা এখানে গেলাম, 2 নম্বর পাথে আমরা এখানে ফিরে এলাম, তাহলে সেম হলো। দিস ইকুয়াল লেখা যায় দিস ইকুয়াল টু 0। কেন 0? কারণ এটা অ্যানালাইটিক ফাংশন এখানে রয়েছে। অর আমরা লিখতে পারি 1 নম্বর পাথে a থেকে b তে গেলে f of z dz, এটা a থেকে b তে যাবে, b থেকে a না গিয়ে 2 নম্বর পাথে f of z dz ইকুয়াল টু 0, এটা ওইদিকে নিয়ে চলে যাও। তাহলে a থেকে b পাথে গেলে, a থেকে b গেলে f of z dz কোন পাথে গেলে? পাথ নাম্বার 1 ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে চলে যাও, পাথ নাম্বার 2 তে গেলে a থেকে b f of z dz, এটা সেম হলো। তখন আমরা এই ফাংশন যে কোনো একটা রিজিয়নে ডোমেনে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে a থেকে b পয়েন্টে তুমি ডিফারেন্ট পাথে যেতে পারো, আনসারটা সেম হবে। বাট ক্লোজ ইন্টিগ্রেশন করে তো 0 হলো সেটা না, আমি a থেকে b পয়েন্টে যাবো, এটা ক্লোজ পাথ নয়, যে কোনো পাথে ফলো করলাম আনসারটা সেম হবে।
এটা হচ্ছে অ্যানালিটিক, এটা কাজে লাগবে। এটা কাজে লাগিয়ে আমরা পরের দিন শিখবো কচিস থিওরেম ফর মাল্টি কানেক্টেড রিজিয়ন। আচ্ছা, ওটা একটু পড়ে নিই, তাহলে ওটা ফিনিশ হয়ে যাবে। নেক্সট দিন আমরা স্টার্ট করে দেবো কচিস ইন্টিগ্রাল থিওরেম স্টার্ট করে দেবো নেক্সট দিন। ওকে, লাস্ট পার্ট আজকের জন্য মাল্টি কানেক্টেড রিজিয়ন। মাল্টি কানেক্টেড রিজিয়ন, Cauchy's theorem for multi-connected domain. Cauchy's theorem. Cauchy's theorem. Theorem for multi-connected domain. Connected domain by domain. Multi-connected domain. Cauchy's theorem for multi-connected domain. সেটা কিরকম জিনিস? এরকম অঙ্ক দেখো, আমরা কমপ্লেক্স অ্যানালিসিস ভেক্টরের ক্লাসে এরকম অঙ্ক ছিল, বাট ড্রাইভারস থিওরেম দিয়ে এসব দিয়ে অঙ্ক ছিল, এই অঙ্কগুলো আমরা করিনি। এত কঠিন অঙ্ক আমাদের ইউনিভার্সিটি এক্সামে আসে না বলে করিনি। যারা ম্যাথমেটিক্স অনার্স করে তারা ওসব করে। এবার কমপ্লেক্স আমাদের সেগুলো অঙ্ক শিখতে হবে। এই একটা ডোমেন রয়েছে। এবার এই ডোমেন মধ্যে মাল্টি কানেক্টেড ডোমেন। মাল্টি কানেক্টেড ডোমেন মানে হচ্ছে এর ভেতরে ছোট ছোট রিজিয়ন রয়েছে। যেমন আমাদের একটা লেক রয়েছে, লেকের মানে এখানে তোমার একটা আইল্যান্ড রয়েছে, ছোট ছোট দুটো আইল্যান্ড রয়েছে। তার মানে জল যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের রিজিয়ন, ওয়াটার যেখানে রয়েছে। তার মানে আমরা ভাববো এরকম একটা ছোট একটা আইল্যান্ড রয়েছে এখানে একটা। এই আইল্যান্ডটা হতে পারে ভালো দেখতে, আইল্যান্ডটা হতে পারে এরকম এরকম বাঁকা ভাবে দেখতে, বাট সিম্পল কানেক্টেড রিজিয়ন। এটা কিন্তু আইল্যান্ড। তার মানে এই যে মাঝে ওয়াটার রয়েছে, সেই ওয়াটার হচ্ছে আমার ডোমেইন। মানে টু ডাইমেনশনে ভাবছি ব্যাপারটাকে। এবার আমাদের ইন্টিগ্রেশন স্টার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের কন্ট্যুর, এখান থেকে ইন্টিগ্রেশন স্টার্ট করলে সি, এটা হচ্ছে সি। এখানে স্টার্ট করে তুমি কোথায় যাবে? এখানে স্টার্ট করে তুমি চলে আসবে এই পয়েন্টে। তোমাকে এটা ইনক্লুড করতে হবে। তোমাকে ইউ হ্যাভ টু কনসিডার অল দ্য কন্ট্যুর, টোটাল ইন্টিগ্রেশন। তা তোমাকে এখান থেকে গিয়ে এদিকে আসতে হবে। এদিকে তুমি এলে, এদিকে এসে এইভাবে তুমি আসবে। এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ করছি, বাট এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ করলে কানেক্টেড হয়ে যাবে। এটাকে যেতে হবে ক্লকওয়াইজ যেতে হবে। এই ক্লকওয়াইজ গিয়ে এদিক দিয়ে গিয়ে জাস্ট গায়ে গায়ে হয়ে, একদম গায়ে গায়ে হয়ে আমরা এখানে চলে এলাম। জাস্ট ইন্টারসেক্ট করে, জাস্ট টাচ না করে আমরা বেরিয়ে গেলাম। টাচ না করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এদিক দিয়ে চলে এলাম। এদিক দিয়ে চলে এসে এরকম করে ঘুরে আবার এখানে এলাম। এখানে এসে আবার এখানে যাবো। এখানে গিয়ে আমরা কি করবো? এদিক দিয়ে ঘুরবো। এদিক দিয়ে ঘুরে আবার এখানে আসবো। এখানে এসে জাস্ট গায়ে গায়ে দিয়ে যাবো, টাচ করবো না। টাচ করলে ইন্টিগ্রেশন হবে না, সিম্পলি কানেক্টেড হবে না। এই যে কন্ট্রোল আমরা এখানে চলে এলাম। তাহলে এখানে যেখানে স্টার্ট করেছিলাম সেখানে ফিরে এলাম। তাহলে এই কানেকশনটা কি হলো? এটা এই যে ঘুরলাম ব্যাপারটা, এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরেছি, এটাকে ক্লকওয়াইজ ঘুরেছি, এটাকে ক্লকওয়াইজ ঘুরেছি, আর এই পাখিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছি। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তাহলে আমাদের এখানে টোটাল সিম্পল ক্লোজড কার্ভ কনসেপ্টে যদি বলি, অল দ্য ক্লোজড কার্ভ কনসিডার করেছি এখানে। ফ্রম ফিগার আমরা দেখতে পারি f of z একটা ফাংশন রয়েছে, f of z is an analytic function in this region, f of z is an analytic function in figure, f of z এখানে f of z is analytic function in the domain, in the is an analytic function in the domain. ডোমেন মানে বুঝতেই পারছো, ডোমেন মানে এই রিজিয়নটা, অ্যানালিটিক ফাংশন। তাহলে ফ্রম ফিগার আমরা লিখতে পারি, ফিগার থেকে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন কোথা থেকে? সিটা দিয়ে ইন্টিগ্রেশন। সেই সিনটি হচ্ছে আমরা এখানে ধরছি অ্যান্টি ক্লকওয়াইজ, হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করেছি। f of z dz প্লাস এটা কি হয়েছে? C1 বা C2, যাই হোক 1 2 নাম দাও, C1 C2, C1 তা ক্লোজ করেছি, কিন্তু এটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কেন হলো? কারণ এটাকে আমরা নন ইন্টারসেক্টিং কার্ভ করতে গেলে ক্লকওয়াইজ নিতে হবে। ক্লকওয়াইজ নিলে এরকম করে যাবে, গিয়ে গায়ে গায়ে গিয়ে এরকম করে বেরিয়ে আসবে, জাস্ট টাচ করে না করে উপর দিয়ে চলে যাবে এরকম করে। তাহলে হোল রিজিয়নে তুমি কভার করে নিলে, এবং সিম্পল ক্লোজ কার্ভ হলো। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ করতে চাও তাহলে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘোরাতে হবে। এদিক দিয়ে ঘুরে যখন এদিকে আসবে তখন এই কার্ভটাকে ইন্টারসেক্ট করে এদিকে যেতে হবে। যেহেতু ইন্টারসেক্ট করে ফেলো তখন ইন্টারসেক্টিং কার্ভ হয়ে যাবে। যদি এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটাকে ক্লকওয়াইজ করলে ইন্টারসেক্টিং হবে না, আদারওয়াইজ ইন্টারসেক্টিং হয়ে যাবে। এটা একটু বুঝতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ, f of z dz প্লাস ইন্টিগ্রেশন অফ ক্লোজ কন্ট্রোল এটার জন্য C2, এটা C2, এটা f of z dz হচ্ছে ক্লকওয়াইজ ইকুয়াল টু 0 হলো আমাদের Cauchy's ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করে ফ্রম ফিগার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে
এই দুটোকে রাইট সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে দেখাতে পারি এফ অফ সি অ্যান্টি ক্লক সি কন্টুরে এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে চলে গেলাম মাইনাস c1 clock f of z dz minus integration of c2 clockwise সংক্ষেপে লিখলাম clock f of z dz। এবার দেখো এটা ক্লকওয়াইজ আমরা দেখেছি, এটা ইন্টিগ্রেশন ক্লকওয়াইজ না করে অ্যান্টি ক্লকওয়াইজ করে কি হয়, সেম ভ্যালু থাকে সামনে একটা মাইনাস আসে, তো এটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ করি সামনে একটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে c1 অ্যান্টি ক্লক হয়ে যাবে f of z dz প্লাস এটা হয়ে যাবে c2 অ্যান্টি ক্লক হয়ে যাবে f of z dz। তাহলে আমরা কি প্রুফ করলাম, যদি আমরা এই জায়গাটায় এই অঙ্কটা করার পর এই যে পুরো এরকম যদি অঙ্ক থাকে মাল্টি কানেক্টেড রিজিয়ন, তাহলে এই যে দুটো আইল্যান্ড মতো রয়েছে সেই আইল্যান্ড দুটো যদি ইন্টিগ্রেশন করে যা পাবো আনসার এটা প্লাস এটা, সেই আনসারটার সাথে টোটাল ইন্টিগ্রেশন করে যেটা পাবো এই আনসারটা সেম হবে। তার মানে এই যে মাঝের যে পয়েন্টগুলো রয়েছে, মাঝের পয়েন্টে এই সমস্ত পয়েন্টগুলো এই মাঝের জায়গাগুলো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করে 0 পাবো। তারপর আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করে এই পাথে ইন্টিগ্রেশন করে যে আনসার পাবো সেটা না করে যদি এটা ইন্টিগ্রেশন করি প্লাস এটা ইন্টিগ্রেশন আনসারটা সেম হবে। দ্যাট মিন্স এই মাঝের রিজিয়নটা কোনো এফেক্ট যেন নেই, এজ ইফ মাঝের কোনো রিজিয়নটা এফেক্ট নেই। তো এইভাবে আমরা এই জিনিসটা ভাবতে পারি, মাল্টি কানেক্টেড রিজিয়ন আমরা দেখতে পারি যদি অ্যানালাইটিক হয় এই রিজিয়নটা, তবেই অবভিয়াসলি অ্যানালাইটিক হচ্ছে, এর ভেতরে কি জানি না, বাট এখানে এই রিজিয়নটার ভিতরে অ্যানালাইটিক, আমাদের এই শেডের জায়গাটা হচ্ছে ফাংশনটা অ্যানালাইটিক, আমরা ধরতে এই যে ফাংশনটা অ্যানালাইটিক, এখানে ফাংশন অ্যানালাইটিক। আচ্ছা, এটা যে শিখলাম সেটা একটা ইউজ বলতে পারো, ইউজ অফ দিস কনসেপ্ট, এটা একটা ইউজ বলতে পারো, নোট বলে শিখবো আমরা লাস্ট, এটা আমরা পরের দিন কাজে লাগাবো। কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, কচিস ইন্টিগ্রাল থিওরেম পড়ছি, পরের দিন আমরা কচিস ইন্টিগ্রাল ফর্মুলা পড়বো, সেই ফর্মুলায় তখন কাজে লাগাবো। এটা নোট করে দিই, এটাকে এই যে কনসেপ্ট শিখলাম সেই কনসেপ্টের অ্যাপ্লিকেশন বলতে পারো নোট হিসেবে। ইউজিং দ্য অ্যাবভ কনসেপ্ট কি ইউজ করতে পারি, ধর এই একটা ইন্টিগ্রেশন রয়েছে, এটা সি কন্ট্রোল ইন্টিগ্রেশন অ্যান্টি ক্লকওয়াইজ c1, এই একটা ইন্টিগ্রেশন রয়েছে, এটা হচ্ছে c2 একটা কন্ট্রোল, c1 একটা কন্ট্রোল, দুটো এবং ক্লোজ কন্ট্রোল রয়েছে, দুটো অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে। দেখো if f of z be analytic in between contour c1 and c2 এর ভেতরে সমস্ত পয়েন্টে যদি ফাংশনটা f of z অ্যানালাইটিক হয়, দেন যদি অ্যানালাইটিক হয় f of z dz integration close contour integration c1 equal to f of z c2 f of z dz। বুঝতে পারলে কেন হলো? এই আগের অঙ্ক করলাম মাল্টি কানেক্টেড রিজিয়ন, এখানে মাল্টি কানেক্টেড রিজিয়ন বা দুটো কানেকশন, একটা হচ্ছে c1 আর c2। আমরা কিছুদিন আগে দেখালাম এই বড় কন্ট্রোলের ইন্টিগ্রেশন যা আনসার আসবে আর মাঝের সমস্ত পয়েন্টে যদি ফাংশন অ্যানালাইটিক হয় তাহলে ছোট কন্ট্রোলটা আনসার একই আসবে। এখানে একটা কন্ট্রোল বলে একটা লিখেছি, দুটো কন্ট্রোল হলে দুটো লিখতাম, তাহলে এখানে এটাকে c2, এটা হচ্ছে বড় কন্ট্রোলের ভেতরে যে আনসারটা হবে সেটা ছোট কন্ট্রোলের ভেতরে সেম আনসারই হবে। ছোট কন্ট্রোল একটা থাকলে একটাই, দুটো থাকলে দুটো, এখানে একটা রয়েছে বলে একটা লিখেছি, তাহলে সেম আনসারই হলো। তার মানে আমরা এইটুকু ইন্টিগ্রেশন, বড় ইন্টিগ্রেশনকে ছোট ইন্টিগ্রেশনে সিঙ্ক করতে পারি। This is called the principle of deformation of path, এটাকে বলা হয়, this is called principle of deformation of path, তার মানে একটা বড় পাথকে ছোট পাথে আমরা ডিফর্ম করতে পারি। কখন পারবো? যদি এখানে অ্যানালাইটিক হয়, যদি ফাংশনটা বড় অ্যানালাইটিক হয় তাহলে জিনিসটাকে ছোট করে আনসার লিখতে পারি। তার মানে একটা ফাংশন যদি এখানে যদি গন্ডগোল থাকে, এই পয়েন্টটাকে আমি কনসিডার করার জন্য এটাকে বড় থেকে ছোট করতে পারি, ডিফর্মেশন অফ পাথ করতে পারি, আনসারটা একই আসবে। কার হেল্প নিয়ে? কচিস ইন্টিগ্রাল থিওরেম, কারণ যেখানে ফাংশন অ্যানালাইটিক হয় তার আনসারটা 0 হয়। এই কনসেপ্ট কাজে লিখে আমরা এটা দেখাতে পারলাম। ওকে, এটুকু থাক, নেক্সট দিন আমরা স্টার্ট করব কচি ইন্টিগ্রাল ফর্মুলা, সেটা হচ্ছে এক্সটেনশন অফ কচি ইন্টিগ্রাল থিওরেমের এক্সটেনশন, যেটা দিয়ে অনেক অঙ্ক করা যাবে, কঠিন অঙ্ক সমস্ত করবো যেগুলো কাজে লাগবে।